আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমি তোমাদের কাছ থেকে 30 সেকেন্ড সময় নিচ্ছি। আমি 30 সেকেন্ডের ভিতরে আসতেছি। তোমাদের কমেন্ট করার জন্য যে আমি ফোনটা নিয়ে আসিনি, ভুলে গেছি। আচ্ছা, ওকে ফাইন। তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমরা আজকে শিখবো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। যদিও তোমাদের রুটিনে দেওয়া ছিল অন্য একটা চ্যাপ্টার, বাট আদর্শ গ্যাসের যে চ্যাপ্টারটা ছিল ওইটা আমি আসলে ভুলে লেখা হয় নাই। তো আজকে আমি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টার পড়াবো। নেক্সট ক্লাসে আমরা অন্য চ্যাপ্টার পড়াবো। তোমাদের যেটা মনে হচ্ছে যে তোমাদের হয়তো বা 26 তারিখে এমসিকিউ ক্লাস শেষ হওয়ার কথা আছে, বাট হয়তো বা 26 তারিখে শেষ হবে না। শেষ হতে হয়তো বা তোমাদের আর কিছু সময় লাগতে পারে, মানে 2-3 দিন লাগতে পারে। হ্যাঁ, এনিওয়ে, সো আমরা সেইগুলোই করব যেগুলো ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে। আমরা টাইপ ভিত্তিকভাবে সুন্দর করে সাজাইছি এবং এটা পার্সোনাল স্লাইড আমার। এটা কোনো জায়গা থেকে কপি বা কোনো জায়গা থেকে তুমি মিল পাবা না। এটা একদম আমার পার্সোনাল শিট। সো সেগুলো এটা টাইপ করা নিয়েছি প্রথমত নিজে, আমাকে এভাবে সাজানো লাগছে। সো পদার্থবিজ্ঞানের অলরেডি 4টা ক্লাস আপলোডেড আছে, আর যে এইটা হলে 5টা হবে। আর বাকি চ্যাপ্টারগুলো এখনও স্লাইড তৈরি করা হয় নাই। সো কালকের ক্লাসটা তোমাদের নিতে পারবা না কিনা জানি না, আর যদি নিই তাহলে হয়তো বা এখানে নেওয়া হবে না, হোয়াইট বোর্ডে নেওয়া হবে। আমার সেই শিটটা এখনও বানানো হয়নি। এরপর অবশ্য ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্লাস আছে, মাঝখানে আমি সবগুলো অধ্যায়ের শিটটা বানাই ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। হ্যাঁ, আজকে মহাকর্ষ অভিকর্ষ করার কথা ছিল, যেটা বললাম যে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার শিটটা এখনও তৈরি করা হয় নাই। তোমাদের আগে একদিন বলছিলাম যে একটা অধ্যায়ের শিট তৈরি করতে গেলে মোটামুটি ধরো 4-5 ঘন্টা সময় লেগে যায়, যে কোনটা কোন টাইপের ভিতরে কীভাবে সাজাতে হবে এভাবে। তো আমার অনেকগুলো সাজানো হয়েছে, বাট যে এই তোমার ম্যাথটা পুরোপুরি কমপ্লিট হয়েছে সাজানো, কেমিস্ট্রি পুরোপুরি কমপ্লিট হয়েছে সাজানো, বাট ফিজিক্সের কিছু চ্যাপ্টার বাদ আছে এখনও। তো তার ভিতরে যে ফার্স্ট পেপারে 2টা চ্যাপ্টার এবং সেকেন্ড পেপারটা হয় নাই। তো এগুলো খুব শীঘ্রই আমি যে তোমার মানে সাজানো হবে। মানে আমার কিছু কিছু সাজানো আছে, বাট যাকে দিয়ে আমি টাইপ করাই, সো সে ব্যস্ত থাকার কারণে এখন আমরা স্লাইডটা তৈরি করতে পারিনি। আমার কাছে আপাতত এই চ্যাপ্টারটা আছে, সো আমি চাচ্ছি যে আজকে এই চ্যাপ্টারটা করাই। হ্যাঁ, কারণ মানে টাইপ ভিত্তিকভাবে যদি সলভ না করে তোমরা হয়তো বা জিনিসটা মানে আনন্দ পাবো না, যে আমি আসলে কোনটা পড়তে হবে, আমাদের কি পড়তে হবে, এই জিনিসটা সম্পর্কে তোমার ধারণা পাবো না। এই জন্য ভাবছি যে এটা আগে শুরু করি, তারপরে মহাকর্ষ বিকর্ষ অবশ্যই করাবো। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার কথা স্পষ্ট শোনা যায় কিনা এবং এখানে স্লাইডটা স্পষ্ট দেখা যায় কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে তোমরা জানাও আর কি। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা একটু লাইভে উপস্থিত থাকার চেষ্টা করবা, ঠিক আছে? আর কালকে থেকে যথারীতি 4:30টার সময় ক্লাস নেওয়ার চেষ্টা করব, যদিও কালকে স্লাইডটা রেডি হবে কিনা বুঝতেছি না আসলে। এনিওয়েজ, তাহলে আমরা যে শুরু করতে পারি। হ্যাঁ, দেখো, প্রথম টাইপ 1, এখানে লেখা আছে বিভিন্ন বিজ্ঞানীদের সূত্রাবলী। সো আমরা প্রথমে যদি একটু খেয়াল করি, আমরা প্রথমেই এটা শিখবো। না, এগুলো রিটেন ক্লাস না, এগুলো এমসিকিউ ক্লাস। হ্যাঁ, রিটেন ক্লাস আলাদা নেওয়া হবে। আপাতত এমসিকিউ শেষ করি, কারণ এমসিকিউ ভালো না করতে পারলে রিটেন ক্লাসে দেখা হবে না। এই জন্য এমসিকিউ আগে ভালো করতে হবে। হ্যাঁ, আচ্ছা, দেখো বয়েলের সূত্র। তো বয়েলের সূত্রে প্রথমেই আমাদের একটা কোশ্চেন আমরা একটু দেখি। প্রথমত কোশ্চেন করার আগে আমি বয়েলের টপিক সম্পর্কে একটু আলোচনা করব, তারপরে আমি ম্যাথটা একটু করাই দেবো, ঠিক আছে? দেখো, এটা টাইপ 1-এর কেস 1। আমি বললাম যে তোমার অনেকগুলো বিভিন্ন বিজ্ঞানীদের সূত্রাবলী, যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, কী টাইপের প্রশ্ন আসছে, কয়টা আসছে, কোন জায়গা থেকে কতগুলো আসছে আমরা দেখবো। ওকে, আচ্ছা। তো বয়েলের যে সূত্রটা আমরা সবাই সেটা জানি, যে ভি এর সাথে চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তো এটা বোঝার আগে আমি তোমাদের হালকা একটু ধারণা দিতে চাই, একটু ভেঙে চুরে করলে হয়তো তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তোমরা হয়তো জানো যে গ্যাসের চলরাশি একটু সুন্দর করে লিখে রাখবা। তোমরা নোট খাতা বানাও না, বা তোমরা শেয়ার করো না নোটগুলো,
আগের ব্যাচের স্টুডেন্টগুলো ভালো ছিল, তারা হচ্ছে যে প্রচুর নোট করতো এবং নোটগুলো গ্রুপে শেয়ার করতো। ওকে, গ্যাসের চলরাশি, গ্যাসের চলরাশি হচ্ছে 3টা, মাথায় রাখবা গ্যাসের চলরাশি হচ্ছে 3টা। সেটা কি কি? একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে আয়তন, একটা হচ্ছে তাপমাত্রা। ভালো করে বুঝবা, গ্যাসের চলরাশি 3টা, একটা হচ্ছে আয়তন, চাপ, তাপমাত্রা, ঠিক আছে? এখন যখন গ্যাসের চলরাশির ভিতরে আমি 2টা রাশির ভিতরে সম্পর্ক দেখাবো, তখন অবশ্যই আরেকটা রাশি কনস্ট্যান্ট থাকতে হবে। যদি পি এবং টি এর ভিতরে সম্পর্ক আমি দেখাতে চাই, তাহলে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকতে হবে। যদি ভি এবং টি এর ভিতরে সম্পর্ক দেখাতে চাই, তাহলে আমাদের পিটা কনস্ট্যান্ট থাকতে হবে। যদি আমি পি এবং টি এর ভিতরে সম্পর্ক দেখাতে চাই, তখন আয়তনটা কনস্ট্যান্ট থাকতে হবে। এবং প্রত্যেক ক্ষেত্রে আমাদের একটা জিনিস কনস্ট্যান্ট, সেটা হচ্ছে নির্দিষ্ট ভর। নির্দিষ্ট ভর মানে কি? নির্দিষ্ট ভর মানে আমি যে পরিমাণ গ্যাস নিয়ে কাজ করব, ওই গ্যাসের ভর বা ওই গ্যাসের মানে ওই গ্যাসের ভর বা নির্দিষ্ট ভর, ওই গ্যাসের ভর কখনো বেড়ে যাবে না, ঠিক আছে? ধরো একটা জিনিস চিন্তা করো, আমি বলতেছি যে ধরো এই হচ্ছে একটা সিলিন্ডার আছে, ঠিক আছে? এখানে গ্যাস আছে ধরো এম পরিমাণ। তো আমি বলতেছি যদি বাইরে থেকে আমি চাপ দিই, তাহলে আয়তন কমে যাবে। আয়তন কমে যাওয়া এর মানে হচ্ছে যে এখানে যে পরিমাণ গ্যাস ছড়ায় ছিটায় ছিল, আমি বাইরে থেকে চাপ দিচ্ছি। তোমরা জানো গ্যাসকে চাপ দিলে কিন্তু সেটা তোমার তরল হয়ে যায়, তাই না? তরলীকরণ করা যেতে পারে গ্যাসকে। সো বাইরে থেকে মনে করো আমি চাপ দিচ্ছি বা ফোর্স দিচ্ছি, চাপ দেওয়ার কারণে এই গ্যাসের আয়তনটা হয়ে গেল এতটুকু, এই যে এতটুকু, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আয়তন, দ্যাট মিনস হচ্ছে আমি কি বলতেছি, আমি যখন চাপ বেশি দিব তখন কি হয়ে যাবে, তার আয়তনটা কমে যাবে। এই যে আয়তন আগে ছিল এতটুকু, এখন আয়তন হয়ে গেছে এটা, অর্থাৎ আয়তনটা কমে গেছে। চাপ বাড়াইছি কিন্তু আয়তনটা কমে গেছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে গ্যাসের কণাগুলো ছিল ছড়ানো ছিটানো, এই জন্য আয়তন অনেক বেশি ছিল। অর্থাৎ গ্যাসের কণাগুলো ছড়ানো ছিটানো থাকার কারণে বেশি পাত্রে বেশি জায়গা দখল করেছে। কিন্তু আমি যখন চাপ প্রয়োগ করছি, তখন তারা ঘন ঘন অবস্থায়, অর্থাৎ আন্তঃনবিক আকর্ষণ বল খুব কাছাকাছি আছে। তো কাছাকাছি থাকলেও এখানে যে পরিমাণ ভর ছিল, আমি চাপ দেওয়ার ফলে গ্যাসের যে পরিমাণটা হয়েছে, সেই পরিমাণটাও আসলে এম হবে, অর্থাৎ নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য প্রযোজ্য। যদি এরকমটা হয় যে আমি এম ভরের গ্যাসের চাপ দিচ্ছি, এখানে আয়তন কমে গেছে এবং ভরও কমে গেছে, অর্থাৎ এখানে ছড়ানো ছিটানো, মনে করো বিষয়টা হচ্ছে এরকম যে ধরো আমি তোমাকে একটা সহজভাবে বোঝাই। ধরো এখানে 5টা কণা আছে, সহজভাবে বোঝাচ্ছে, অনেকগুলো কণা আছে, জাস্ট বোঝায় তোমাকে। ধরো এই 5টা কণা ছড়ানো ছিটানো আছে, আর এই জায়গাটা যখন আমি চাপ প্রয়োগ করছি, তখন কি হচ্ছে, এই 5টা কণা কাছাকাছি ঠেসে আছে। 5টা কণা ছড়াই ছিটাই ছিল, ওই জিনিসকে আমি চাপ প্রয়োগ করলে তারা একসাথে হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছো বিষয়টা? সো মনে করো আমি তোমাকে একটু সহজভাবে বোঝাই। ধরো আমাদের এখানে একটা, এই যে মনে করো আমার যে রুমটা আছে, এটা বেশ বড়, ডাইনিংটা। সো এখানে ধরো এই রুমে 5 জায়গায় ভিন্ন ভিন্ন জায়গায় লোক আছে। মনে করো একটা রুম, একটা রুম, এখানে একজন লোক আছে, এখানে একজন, এখানে একজন। এখন আমি চাচ্ছি যে এদেরকে ছোট রুমে ঢুকাইতে, তাহলে কি করতে হবে, কাছাকাছি থাকতে হবে না এদেরকে? এই মানুষগুলো কিন্তু সেম, 5টা মানুষ ছিল, এখানেও সেম, অর্থাৎ এদের যে ভর ছিল, ধরো এর ভর 50 কেজি, তাহলে এই রুমে যে মানুষগুলো আছে তাদের ভর হচ্ছে 250 কেজি। এখন এদেরকে যদি আমি ছোট রুমে রাখি, তাহলে সে 250 কেজি থেকে কি বেশি হবে নাকি কম হবে? 250 কেজি হবে। কিন্তু আমি তাদেরকে চাচ্ছি যে ছোট একটা রুমে রাখা, তার মানে কি, তাদেরকে চাপ প্রয়োগ করেছি, তাদেরকে চাপ প্রয়োগ করার ফলে, এই যে গ্যাসকে চাপ প্রয়োগ করার ফলে ছোট পাত্রে ঢুকাইছি। তার মানে এই নয় যে গ্যাসের কণাগুলো এখানে যাচ্ছিল, এখানে ভর আলাদা হয়ে যাবে। যদি ভর আলাদা হয়ে যায়, তাহলে এই যে আমরা যে বয়েলের সূত্র পড়বো, চার্লসের সূত্র পড়বো, অ্যাভোগাড্রোর সূত্র পড়বো, কোনো সূত্রই প্রযোজ্য হবে না। সব সূত্রের ক্ষেত্রে কমন একটা ওয়ার্ড আছে, নির্দিষ্ট ভরের ক্ষেত্রে, নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। নির্দিষ্ট ভরের গ্যাস, যেহেতু আমরা চ্যাপ্টারটা পড়তেছি আদর্শ গ্যাস, তার মানে এখানে আমরা গ্যাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ গ্যাসকে আমরা চাপ প্রয়োগ করলে আয়তন কেমন হবে, গ্যাসকে তাপমাত্রা প্রয়োগ করলে চাপ কেমন হবে, এই যে সম্পর্কগুলো রয়েছে, এখান থেকে কি রিলেটেড ম্যাথ আসে, সেগুলো ঢাকা ইউনিভার্সিটিতে এসে আমরা সেগুলো দেখব। সো মেইন কনসেপ্টটা হচ্ছে নির্দিষ্ট ভর থাকবে, অর্থাৎ আমি যে ভরটা দিচ্ছি, যে ভরটা ডিফারেন্ট মনে করো যে পাত্রে ভেঙে আছে, মানে তোমার সরণ সেটানো আছে, সেটাকে একটা জায়গায় নিয়ে আসছি, ভর চেঞ্জ হবে না। তাহলে নির্দিষ্ট ভরের ক্ষেত্রে আমরা এখন সূত্রগুলো দেখব। ওকে, আগে যেটুকু ক্লিয়ার করতে পেরেছি নির্দিষ্ট ভর বলতে কি বুঝি। ওকে, আচ্ছা, একজন হচ্ছে যে বলতেছে যে ভাইয়া শর্ট সিলেবাসে, অনেকে বলতেছে যে ভাইয়া
মেডিকেলে কঠিন, অনেকে বলতেছে যে মেডিকেলে কঠিন কোশ্চেন আসছে, এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কোনো লাভ নেই, কোশ্চেন হচ্ছে যে তোমার কঠিন আসবে। তো তোমাদের এইসব গল্প কে শোনায় বলো তো? আচ্ছা, যার কাছ থেকে শুনেছো সে কত বছর ধরে অ্যাডমিশন পড়াচ্ছে, সে কত বছর ধরে অ্যাডমিশন পড়াচ্ছে, তার এক্সপিরিয়েন্স কেমন, সে আসলে কতজন স্টুডেন্টকে চান্স পাওয়াইছে, তুমি এই তথ্যগুলো তার কাছে আগে শুনবা। ঠিক আছে? যে তোমাকে বলতেছে যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করে কোনো লাভ নেই, প্রশ্ন কঠিন হবে, এই হবে সেই হবে, আমার কথা হচ্ছে উনি কত বছর ধরে অ্যাডমিশন পড়াচ্ছে এটা তুমি আগে শুনবা, তার এক্সপিরিয়েন্স কেমন। ঠিক আছে? এবং তিনি কতজন স্টুডেন্টকে চান্স পাইছে, এবং কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস সে কোনদিন স্টুডেন্টকে করাইছে কিনা। আমার কথা হচ্ছে সেই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস জিনিসটা কি, আমার কাছে তো পিডিএফটা আছে, তোমরা তো দেখতেছো যে বয়েলের সূত্র থেকে যেগুলো আসছে সেগুলো আমি আলাদা ভাগ করেছি, সালফেট থেকে আলাদা ভাগ করেছি, তারপরে এইগুলো আগের অধ্যায়গুলো কিন্তু আমরা জৈব রসায়ন যখন করাইছি আমি তোমাদেরকে সব টপিক পড়াইছি। তোমরা তো দেখেছো সমানতার কিন্তু অনেক টপিক আছে, কিন্তু তোমাদের করাইছি মাত্র 2টা। এইভাবে অ্যানালাইজ করে তোমাদের পড়াইছে কিনা? যদি অ্যানালাইজ করে না পড়াই তাহলে তার এই কথা বলার রাইট নাই যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করার প্রয়োজন নাই, কারণ সে অ্যানালাইজ করতেই পারে না। অ্যানালাইসিস সবাই পারে না ভাই। আমার কথা হচ্ছে যে আমি যেভাবে অ্যানালাইসিস করেছি, বিশ্বাস করো এক একটা শিট তৈরি করতে আমার প্রত্যেকটা শিট তৈরির পিছনে অ্যাটলিস্ট 10 ঘন্টার এফোর্ট আছে, 10 ঘন্টার পরিশ্রম আছে। এটা হয়তো অনেকে হাস্যকর মনে হতে পারে তোমার কাছে যে ভাইয়া কী বলতেছেন এগুলা, এটা তো খুব সহজ সাজানো। তুমি নিজে একবার ট্রাই করো, একটা অধ্যায় সুন্দর করে টাইপ করে একটু সুন্দর করে সাজানো ট্রাই করো, কতটুকু সময় লাগে একটু দেখো। ঠিক আছে? তাহলে বুঝতে পারবা। হ্যাঁ, কিছু কিছু চ্যাপ্টার তোমার জন্য সহজ হবে, বাট ম্যাক্সিমাম চ্যাপ্টারগুলোতে তুমি যদি সুন্দর করে সাজাতে চাও অনেক কঠিন হবে। ঠিক আছে? এতটা সহজ না। ঠিক আছে? সো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস আমি যদি বলি, গত বছরে একই গল্প শোনাইছে, অনেক স্টুডেন্ট বলছে যে ভাই অমুক ভাই বলছে, তমুক ভাই বলছে কোশ্চেন কঠিন হবে, হ্যান ত্যান হাবি যাবি। আবার অনেকে বলছিল ভাই অটো পাস দিয়েছে আমাদের সময় 20 ব্যাচের কথা, ভাই অটো পাস দিয়েছে তো কোশ্চেন তো কঠিন হবে হ্যান ত্যান। তুমি জানো 20 ব্যাচের সব থেকে সহজ কোশ্চেন আসছে। অটো পাস হয়েছিল না, তোমার ভাই বলছিল অনেক কঠিন কোশ্চেন আসবে, ওই ব্যাচে সব থেকে সহজ আসছে। এগুলো ব্যাচের কথা যদি বলি লাস্ট ইয়ারে, সেটা হচ্ছে ফিজিক্সে তুমি দেখবা 10টা-11টা কোশ্চেন তুমি নিজে পারছো। কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আছে, তাপগতিবিদ্যা থেকে 3টা প্রশ্ন আসছিল, উল্টাপাল্টা কোশ্চেন করে ফেলছে থিওরিটিক্যাল, এগুলো হয়তো অনেকে পারে নাই, যারা একটু মূল বই রিডিং দিয়েছে তারা ছাড়া হয়তো বা অন্যরা পারে নাই, বাট এরকম কোশ্চেন নর্মালি করে না। তবে ঢাকা ইউনিভার্সিটিতে 10টা-11টা ফিজিক্সে বলো, কেমিস্ট্রি বলো, কেমিস্ট্রি বায়োলজিতে তোমার প্যারা হবে না। ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি বায়োলজিতে আমার দেখা মতো এখনও ওইভাবে কোশ্চেন কঠিন করে নাই কোনো বছরে। শুধু 2018 সালে একটু কঠিন কোশ্চেন করছিল, বাট নর্মালি তোমার কেমিস্ট্রি বায়োলজি কঠিন কোশ্চেন করবে না। আর ফিজিক্স ম্যাথে যে কোনো একটা সাবজেক্ট একটু কঠিন করবে, তো সব যদি সহজ হয় তাহলে তো হবে না। আরেকটা জিনিস মাথায় রাখবে, কোশ্চেন যদি কঠিন করে সেটা সবার জন্য কঠিন, তোমার একার জন্য কঠিন না। সবার জন্য যেহেতু কঠিন তাহলে কাটমার্ক কম হবে। ঠিক আছে? সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আর আমি মনে করি যে একটা ইউনিভার্সিটি প্রিপারেশনের ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের সাহায্য ছাড়া আমরা আসলে হুদায় অন্য কিছু না পড়াটা বেটার। ঠিক আছে? এখানে দেখি কোন জায়গাতে। আর তাছাড়া এরকম না যে আমি শুধু তোমার এই প্রশ্ন সলভ করে দিচ্ছি, আমি কিন্তু তোমার শুধু প্রশ্ন সলভ করতেছি না, আমি বয়েলের সূত্র সম্পর্কে একটা ডিটেলস ধারণা দিচ্ছি, দিয়ে প্রশ্নটা সলভ করে দিচ্ছি। আমার পক্ষে যদি সম্ভব হতো আমি অনুরূপ আরও কিছু কোশ্চেন অ্যাড করে রাখতাম, কিন্তু আমার যদি বলি এরকম অনুরূপ আরও কোশ্চেন যদি আমার খুঁজতে হয়, আমি নিজে তো তৈরি করতে পারবো না, অন্য জায়গা থেকে কালেক্ট করতে হবে। সো তোমার হচ্ছে যে এই অনুরূপ কোশ্চেন, যে বয়েলের সূত্র হয়তো 2টা বা 1টা আসছে ঢাকা ইউনিভার্সিটিতে, অনুরূপ আরও কিছু কোশ্চেন ধরো আমি 4টা বা 5টা এক জায়গা থেকে কালেক্ট করে অনুরূপ তোমাদের বাড়ির কাজ দিলাম, কিন্তু ওই কোশ্চেনগুলো তোমার কালেক্ট করতে হবে, তাই না? সো ওইটা কালেক্ট করতে যথেষ্ট পরিমাণ সময় দরকার। এগুলো আমরা এই শিটটা আস্তে আস্তে আপডেট করার চেষ্টা করছি, হয়তো তোমার সামনের ব্যাচটা পাবে আর কি। ঠিক আছে? সো আমার নিজেরও যেহেতু পড়াশোনা আছে, সো সব মিলে আসলে সময়টা বের করতে পারলে সম্ভব হতো আসলে। ঠিক আছে? তো যতটুকু বলতেছি যে তোমরা তো বুঝতেছো যে কোন টপিকগুলো থেকে আসতেছে, এই টপিক রিলেটেড আমি যেগুলো করে দিচ্ছি এগুলো করো, পাশাপাশি তুমি নিজে একটু খুঁজে যদি চেষ্টা করো বয়েলের সূত্র রিলেটেড কিছু কোশ্চেন নিজে একটু ট্রাই করো, ভালো হয়। কারণ আমার শুধু খুঁজলেই হয় না, সেগুলো আবার টাইপ করতে দেওয়া লাগে, প্যারা আছে, বুঝতে পারছো? আচ্ছা, এনিওয়ে তোমরা তো ক্লাসটা করে ফেলে 1 ঘন্টায়, কিন্তু এই শিট মিট রেডি করা, লেকচার রেডি করা প্যারা আছে আসলে, বুঝতে পারছো? আচ্ছা, যা হোক, তাহলে আমরা যেটাই বলছিলাম আর কি সেটা একটু ফিরে আসি, যে তোমরা কারোর কথা কান না দিয়ে ভাই আমি যেভাবে বলতেছি সেভাবে ক্লাসগুলো করো, নিজেকে সময় দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে? অন্যর কথায় কান দিয়ে এখন হচ্ছে যে সময়টা নষ্ট করো না। ঠিক আছে? আর যে তোমাকে বলে যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করা লাগবে না, তাকে তুমি হচ্ছে জিজ্ঞাসা করো যে সে কয়জনকে চান্স পাইছে। ঠিক আছে? আর সে কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ কাকে বলে, সে তোমার একটা অধ্যায় বলবো যে ভাই একটা অধ্যায়ের আমার একটু কোশ্চেন ব্যাংক অ্যানালাইসের একটা শিট দেন তো, তারপরে তুমি আমার সাথে কথা বলো ওই বিষয়ে। ঠিক আছে? তার আগে না। ওকে, সো আমরা তুমি দেখো ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে
ঢালাভাবে মানে একটা বইতে একটা অধ্যায়ে মনে করো 20টা কোশ্চেন আছে ঢাকা ইউনিভার্সিটিতে, দেখবো যে ঢালাভাবে 20টা কোশ্চেন সলভ করা যায়। কোনটা কোন টাইপের ভিতর থেকে আসে তুমি দেখবা কোনো প্ল্যাটফর্ম করে কিনা জানি না, যদি করাই একটা দুটো প্ল্যাটফর্ম থাকতে পারে, কারণ আমি যেহেতু এডুকেশনে কাজ করি সব প্ল্যাটফর্ম কোনটা কী করতেছে আমি খোঁজখবর রাখি। তো তুমি চাইলে দেখতে পারো কোনো প্ল্যাটফর্ম এরকম টাইপ ভিত্তিকভাবে করাই কিনা, যদি করাই তাহলে আমাকে একটু বললো যে ভাই ওই প্ল্যাটফর্মটা করাই, তাহলে আমি ওখান থেকে কিছু শিখবো। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে আমরা যেটা বলছিলাম যে বয়েলের সূত্রে যেহেতু আমি বলতেছি পি ভি টি তিনটা চলরাশি, তো বয়েলের সূত্রে ভি এবং হচ্ছে পি এর সাথে সম্পর্ক আমাদের হচ্ছে যুক্ত করা লাগে। সো আমি যেহেতু ভি এর সাথে পি এর সম্পর্ক দেখাচ্ছি, তাহলে আমাদের অবশ্যই টিটা কি থাকবে, স্থির থাকবে। আমি তোমাদের আগেই বলেছি যে চলরাশি তিনটার ভিতরে দুইটা সম্পর্ক দেখালে একটা থাকবে স্থির, এবং প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে এম স্থির, এম কমন, এম স্থির প্রত্যেকটা সূত্র, সেটা চার্লস বলো বয়েল বলো, এটা কেন স্থির কীভাবে স্থির সেটা ডিটেলস বোঝালাম। এনিওয়ে, সো এইবার আমরা সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলে আমরা এখানে কে লিখতে পারি, তাহলে জিনিসটা দাঁড়ায় হচ্ছে এরকমের, রাইট। সো একটু খেয়াল করো, এখন আমরা যেটা লিখতে পারি যে কে ইকুয়াল টু পিভি, এরকম লিখতে পারি, হ্যাঁ কে ইকুয়াল টু পিভি, রাইট। সো কে ইকুয়াল টু পিভি মানে কি, যে কেটা সবসময় কনস্ট্যান্ট আর পিভি, সো এটাকে এভাবে লেখা যায় না যে P1 V1 P2 V2, পিভি মানে কি, এটা কমন, দ্যাট মিনস পিভি মানে বোঝায় যে PN VN, অর্থাৎ এখানে তুমি যা কিছু বসাও কোনো সমস্যা নেই, অর্থাৎ P2 V2 ডট 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 লাস্টে দেখবা যে PN VN লেখা থাকে আসলে, হ্যাঁ। সো পিভি মানে বোঝায় কি, যে কে মানে কনস্ট্যান্ট, মানে কি যে পি এবং ভি এর গুণফল সবসময় এরকম থাকবে। এই জিনিসটা আমি একটু গ্রাফিক্যালি তোমাদের বোঝাতে চাই। সো আপাতত এটুকু আগে লিখে রাখো, তারপর আমি গ্রাফিক্যালি বোঝাচ্ছি জিনিসটা। তাহলে আমাদের মেইন যে সূত্রটা সেটা কি, যে P1 V1 ইকুয়াল টু P2 V2, আমাদের দুইটা অনুপাত নিলে কাজ হবে। এই জায়গাটাতে মুখ্য বিষয় আমাদের ম্যাথ করার ক্ষেত্রে যে বিষয়ে লক্ষ্য রাখা দরকার পড়বে সেটা হচ্ছে যে P1 এবং হচ্ছে P2 দুইটার এককই সেম হবে, দুইটার এককই সেম হবে। যদি আমি P1 এর একক নিই অ্যাটমে, অ্যাটমসফিয়ার, তাহলে P2 এর একক নেব অ্যাটমসফিয়ারে, ঠিক আছে। তারপরে যদি আমি P1 এর একক নিই হচ্ছে তোমার নিউটন পার মিটার স্কোয়ারে, তাহলে এখানে নিউটন পার মিটার স্কোয়ারে নিতে হবে। যদি আমি এই জায়গাটাতে প্যাসকেলে নিই তাহলে এই জায়গাটা আমাদের প্যাসকেলে নিতে হবে। যদি এই জায়গাটা কিলো প্যাসকেলে নিই তাহলে এটাও কিলো প্যাসকেলে হবে। অর্থাৎ P1 P2 এর একক অবশ্যই সমান হতে হবে, মাইন্ড ইট। একই রকমভাবে আয়তনের ক্ষেত্রেও সমান হতে হবে। আমি এটা মুছে দিলাম, ঠিক আছে, তোমরা একটু দ্রুত লিখে রাখো, মুছে দেবো এরপরে। দেখো V1 এর যে আয়তন, আমি যদি এটা মিটার কিউ বলি তাহলে V2 আয়তন মিটার কিউ হতে হবে। যদি আমি এটা মিলিলিটার বলি তাহলে এটা মিলিলিটার এককে কনভার্ট করতে হবে। যদি এটা সেন্টিমিটার কিউ বলি তাহলে এটা সেন্টিমিটার কিউ এককে হবে। সো এক কথায় হচ্ছে যে দুইটার একক যা হবে, এটা যদি লিটার হয় এটা লিটার হবে, অর্থাৎ দুইটার একক সেম রাখতে হবে। এই ম্যাথে এইটাই হচ্ছে মুখ্য বিষয়, যে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমি তোমাদের একটু এই জিনিসটা একটু গ্রাফিক্যালি বোঝাই যে কেন এটা কনস্ট্যান্ট হয় অ্যাকচুয়ালি। তো একটু খেয়াল করো, আমরা একটা জিনিস জানি যে y ইকুয়াল টু mx, এইটার গ্রাফটা হচ্ছে যে তোমার মূলবিন্দুগামী সরল রেখা, যেটা এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। সো তখন আমরা বলতে পারি যে y ইকুয়াল টু mx, রাইট। সো একই রকমভাবে এটাকে বলবো y, এটাকে বলবো m, আর এটাকে বলবো হচ্ছে x। দ্যাট মিনস আমি যদি x অক্ষ বরাবর 1/p বসাই, আর আমি যদি তোমার হচ্ছে আচ্ছা যদি এরকম বসাই আর যদি এখানে এরকম বসাই তাহলে গ্রাফটা হয় মূলবিন্দুগামী, ঠিক আছে, সরল রেখা। অর্থাৎ 1/p এর সাথে v এর সমানুপাতিক সম্পর্ক, 1/p এর সাথে v এর সমানুপাতিক সম্পর্ক। বাট যদি কখনো আমি পিটা এরকম দিয়ে দিই তাহলে p এর সাথে v এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ p বাড়লে আয়তন কমবে। সো জিনিসটা এমন হবে তখন, ঠিক আছে, অর্থাৎ p বাড়লে আয়তন কমবে। যে আমি p যত হচ্ছে, দেখো এখানে দেখো p এই জায়গাটা তখন আয়তন কিন্তু এখানে, দেখো খেয়াল করো, এই যে আয়তনটা এখানে না, আয়তনটা এখানে থাকার কারণে চাপটা এখানে না, দেখো তো আয়তনটা দেখো, খেয়াল করো এই বরাবর আয়তন, সো এই বরাবর চাপ। সো যত আমি আয়তন বাড়াচ্ছি তত পি কমতেছে, দেখো এই যে কমে এখানে চলে আসতেছে। তাহলে যদি আমি পি এর সাথে ভি এর সম্পর্ক দেখাই তাহলে সেটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, 1/p এর সাথে ভি এর সমানুপাতিক সম্পর্ক। অ্যান্ড দেন
আরেকটা সম্পর্ক আছে যে পিভি, অর্থাৎ যদি আমাদের পিটা এই দিক বরাবর থাকে এবং পিভির গুণফল সবসময় যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে পিভির গুণফল সবসময় এরকম হবে, অর্থাৎ পিভির গুণফল সবসময় কনস্ট্যান্ট। সো এই গ্রাফটা এমন হবে, ঠিক আছে। সো এই ছিল মোটামুটি বয়েলের সূত্রের তথ্য। এখন আমরা একটু দেখি, বলা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুল্ক হবে না, এটা শুষ্ক হবে মনে হয়, বায়ুকে সমষ্ণ প্রক্রিয়ায়, একটা জিনিস মাথায় রাখবা, রুদ্ধ চাপেও যে প্রক্রিয়াগুলো আছে সেটা হচ্ছে সাধারণ নিয়মের ব্যতিক্রম, সেক্ষেত্রে তোমার গামা টামার একটা ব্যাপার আছে। সো এখানে যেহেতু আমরা দশম অধ্যায় করতেছি, এখানে তাপগতিবিদ্যার ওই কনসেপ্টগুলো নয়, আসলে সবগুলো সমষ্ণ প্রক্রিয়ায় সংনমিত করে আয়তন অর্ধেক করা হলো, অর্থাৎ চাপ কি হয়েছে, যেটা বললাম যে তোমার হচ্ছে কিছু পরিমাণ বায়ুকে আমি চাপ প্রয়োগ করলাম। ওই যে গ্যাসের যে সিলিন্ডার বললাম না, যে এখানে যেমন ছিল, এইটাকে আমি কি করলাম, চাপ প্রয়োগ করলে অর্ধেক করে ফেললাম। এই যে আয়তনটা কি করলাম, আয়তন আগে ছিল মনে করো V1 = V, আর এখন আয়তন হয়ে গেছে V2 = হাফ V, অর্থাৎ আমি আয়তনটা অর্ধেক করে ফেললাম চাপ প্রয়োগ করে, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, ঠিক আছে। আমি স্বাভাবিক তাপমাত্রা দিলাম এবং স্বাভাবিক চাপ দিলাম, দেওয়ার ফলে আমি সংনমিত করে আয়তনকে অর্থাৎ সংকুচিত করে অর্ধেক করা হলো। এখন বলা হচ্ছে চূড়ান্ত চাপ করতে, অর্থাৎ আমি কি পরিমাণ চাপ দিয়ে এটাকে অর্ধেক করে ফেলাইছি, এটা হচ্ছে আমার চাওয়া হচ্ছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার প্রাথমিক অবস্থায় চাপ হচ্ছে কত, পি। এখন আমি কি পরিমাণ চাপ এখানে দিয়েছি, আসলে কি পরিমাণ চাপ দিয়ে আমি এরকম করে ফেলাইছি, অর্থাৎ P2 আমার বের করতে হবে, P2। তাহলে আমরা জানি সবাই যে P1 V1 = হচ্ছে P2 V2, ফাইন। সো P1 মানে হচ্ছে কত, P1 মানে হচ্ছে P, V1 মানে হচ্ছে V, আর P2 মানে হচ্ছে বের করতে হবে আমাদের, আর হচ্ছে V2 মানে হচ্ছে হাফ V। তাহলে এটা কাটা যায়, তাহলে যেটা হয় যে P2 = হচ্ছে 2P। আর আমরা জানি স্বাভাবিক তাপমাত্রায় যে বায়ুর চাপ থাকে সেটা হচ্ছে যে তোমার কত, 10⁵। কোনো বইতে তুমি এরকমও দেখবা যে 1.1025 মেবি, বা 1 এরকম গুণ 10⁻1.03 মেবি, 1.03 গুণ 10⁵ এরকম লেখা থাকে। তো এটা না লিখলেও চলে, মূলত এরকম কিছু থাকে, অর্থাৎ আমি বলতে পারি যে 2 গুণ 10⁵ টাইপের, 2 পয়েন্ট সামথিং হতে পারে, যে 2 পয়েন্ট, এই দেখো এটা উত্তর, যেটা বললাম যে 1.03, এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2.06, এখানে 2.3 বলে বা 2.5 বলে, অনেক সময় এরকম বলে, 1.025 গুণ 10⁵ বলে, অথবা 1.03 বলা যেতে পারে। সো আলটিমেটলি উত্তর হবে সি নম্বর, ঠিক আছে। ওকে, উত্তর হবে সি নম্বর, এখানে উত্তরটা দেওয়া নেই। আচ্ছা, উত্তর হবে সি নম্বর, এটা মোটামুটি শিওর। আচ্ছা, 8:30টায় ক্লাস নেওয়াটা একটু ডিফিকাল্ট ভাইয়া, তারপরেও দেখি 4:30টায় হলে ভালো হয়, দেখি কি করা যায়। হ্যাঁ, রাত্রিবেলা তোমাদের পড়ার জন্য সময় রেখে দিলে ভালো না, যে সময় মনে করো যে আমার ক্লাসটা করবা সেই সময়টা ধরো তোমরা হচ্ছে যে রাত্রির তো পড়ার সময় বেশি, মাগরিবের পরের থেকে 12টা পর্যন্ত যদি পড়া হয় বা 1টা পর্যন্ত পড়া হয়, আর কিছু লাগে না আসলে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়লে। বাট হচ্ছে যে যদি এই সময় ক্লাস করে সময় নষ্ট করা হয়, আমার মনে হয় যে বিকেলবেলা ক্লাস না বেটার, তারপরে দেখি কি করা যায়। ওকে, আচ্ছা, তাহলে আমি এটা বোঝালাম। এবার আমরা একটু চার্লসের সূত্রে চলে আসি, চার্লস থেকে কিভাবে আসছে। তো আমি যেটা বললাম যে বয়েলের সূত্রে কিন্তু এরকমই আসবে। বয়েলের সূত্রে তোমার বলা হবে যে আয়তন অর্ধেক করা হলে চাপ কত হবে, অথবা আয়তন 3 গুণ করা হলে চাপ কত হবে, অথবা আয়তন আমি যদি 1/3 করি অথবা 1/4 করি, এই টাইপের প্রশ্নই আসবে, আসলে চিন্তার কোনো কারণ নাই, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটি যেহেতু এখন ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, সো এত পেঁচাবে না যে এইটা এত গুণ করলে ওইটা কত গুণ হবে, সিম্পলি এরকম কোশ্চেন দেবে, ঠিক আছে। সো আশা করা যায় পারবা। এখানে অর্ধেক দিয়েছে, পরের সালে দেখা যাচ্ছে অর্ধেক না দিয়ে বলে 1/3, তাহলে এখানে 1/3 দেবো, তাহলে এখানে 3 দিয়ে গুণ করলে যা হয় তাই, সিম্পল। আর স্বাভাবিক তাপমাত্রায় চাপ তো জানো যে 10⁵ হয়, রাইট। স্বাভাবিক তাপমাত্রায় চাপ আর স্বাভাবিক তাপমাত্রায় আয়তন তো তাপমাত্রা তো সবাই জানো। আর যেমন SATP আর একটা আছে STP, স্বাভাবিক তাপমাত্রা 0 ডিগ্রি ধরা হয়, আর তোমার হচ্ছে যে SATP অর্থাৎ স্ট্যান্ডার্ড এম্বিয়ার অর্থাৎ স্বাভাবিক স্ট্যান্ডার্ড অবস্থায় থাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আর STP অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এম্বিয়েন্ট টেম্পারেচার প্রেশার, ঠিক আছে। তো দুইটা দুই রকম আর কি। এনিওয়ে, তাহলে আমরা হচ্ছে এবার একটু চার্লসের সূত্র সম্পর্কে একটু জানার চেষ্টা করি, যে চার্লসের সূত্র রিলেটেড কী ধরনের প্রশ্ন আসে, বা একটু কনসেপ্টটা একটু দেওয়ার আগে চেষ্টা করি, তারপরে হচ্ছে যে আমরা একটু ম্যাথটা করবো। ওকে,
আচ্ছা দেখো, আমরা চার্লসের সূত্র সবাই জানি যে ভি সমানুপাতিক টি, কিন্তু এটা কিন্তু মূলত চার্লসের সূত্র না। চার্লসের যে সূত্রটা হচ্ছে যে এরকম, যে প্রতি ডিগ্রি, মনে করো তোমার প্রাথমিক অবস্থায় গ্যাসের আয়তন হচ্ছে ভি নট, এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় আয়তন, এটা হচ্ছে ইনিশিয়াল অবস্থায়, ঠিক আছে। সো এখন বলা হচ্ছে যে তোমার চার্লসের যে সূত্র সেটা বলা হয় যে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য 1/273 অংশের আয়তন পরিবর্তন হয়। এটাকেই মূলত প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য আমাদের 1/273 অংশ পরিবর্তিত হয়। আর তাহলে জিনিসটা হচ্ছে এমন যে 1 ডিগ্রির জন্য আমাদের 1/273 অংশ, তাহলে এখানে যদি ভি থিটা নিই তাহলে যেটা হয় সেটা হচ্ছে এখানে হবে থিটা বাই হচ্ছে 273 বাই হচ্ছে এখানে হবে ভি নট। সো এটাকে আলটিমেটলি সিম্পলিফাই করলে তুমি একটা ইকুয়েশন পাবা। সো এর ভেতরে কি লাইন হয়, অনেকগুলো লাইন হয়, সো ওইটা তোমার মনে না রাখলেও চলবে। অ্যান্ড দেন তুমি ফাইনালি যেটা পাবা এখান থেকে শেষ লাইনে ভি সমানুপাতিক টি। সো সরাসরি সূত্র কিন্তু এটা না, এইটা হচ্ছে চার্লসের সূত্র, এখান থেকে এখানে এইটা আসে, ঠিক আছে। সো এটা হচ্ছে চার্লসের সূত্র। সো চার্লসের সূত্রে আমরা বলেছিলাম যে গ্যাসের যে চলরাশি আছে সেটা হচ্ছে পি ভি টি। সো যে কোনো দুইটার ভিতরে যদি সম্পর্ক দেখাও তাহলে আরেকটা অবশ্যই স্থির থাকাই লাগবে। তাহলে এক্ষেত্রে আমাদের পি হবে স্থির, পি হবে কি, চাপটা হবে স্থির। এবং আরেকটা জিনিসে বলেছিলাম যে ভর কিন্তু সব সময় স্থির থাকবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে এটা স্বাভাবিক যে তাপমাত্রা দিলে আয়তন বাড়বে, এটা স্বাভাবিক না। আমি তোমার একটা বাস্তবে একটা উদাহরণ নিতে পারো, যেরকম তুমি মনে করো যে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে তুমি একটা পাত্রে গরম পানি নিবা, ঠান্ডা পানি নিবা। এই যে ধরো এতটুকু পরিমাণ পানি তুমি নিয়েছো একটা পাত্রে, ঠিক আছে। তো তুমি মনে করো যে এই পাত্রে পানি নিয়ে এই পাত্রের পানিটা গরম করবা। এখন তুমি গ্যাসের চুলার উপরে দিবা, মনে করো গ্যাসের চুলার উপরে তুমি এটা গ্যাসের চুলার উপরে দিয়ে দিয়েছো, ঠিক আছে। আগুন, এটা হচ্ছে আগুন, ঠিক আছে। এই যে গ্যাসের চুলার উপরে তুমি পানির পাত্র দিয়ে দিয়েছো, তার মানে এখন গ্যাসের চুলার উপরে যখন দিবা তখন কি হয়ে যাবে, এটা হিট হবে না। হিট মানে কি, টেম্পারেচার বেড়ে যাবে না। হিট বেশি হওয়া মানে কি, আগুন তো হিট দেবে, হিট দেওয়া মানে কি, সেটা তাপমাত্রা বেড়ে যায় না। আর তাপমাত্রা যখন বেড়ে যাবে তখন এই যে পানির কণাগুলো সেটা কি বাষ্প হয়ে উপরের দিকে উড়ে যাবে না। দেখবা যে কিছুটা বাষ্প হয়ে কিন্তু সে উপরের দিকে উঠে যাবে। তার মানে কি, আগে আয়তন ছিল এতটুকু, এখন বাষ্প সহ তো নিতে হবে নাকি। তাহলে এখন পাত্রের আয়তন প্লাস বাষ্পের আয়তন, তাহলে কি আয়তন কি বেড়ে গেল নাকি বাড়লো না, বলো। কথা কি বুঝতে পারছো বিষয়টা? কিন্তু আমাদের যে ভর আছে সেই ভরটা কিন্তু সেম থাকবে। বিষয়টা কেমন, ধরো এখানে আঁটো অবস্থায় কি রয়েছে, মানে পানির কণাগুলো রয়েছে। এখন আমি তাপ দিলে কি হচ্ছে, ওই পানির কণাগুলো মনে করো আমি একটা জিনিস তোমাকে বোঝাই। ফর এক্সাম্পল এখানে ধরো এই জায়গাটাতে ধরো 5টা মানুষ আছে বা 6টা মানুষ আছে। এখন আমি যখন তাপ দিচ্ছি তখন কি হচ্ছে, এখানে কোনো মানুষ আছে, কিছু মানুষ আছে যারা তাপ সহ্য করতে পারে, কিছু আছে তাপ সহ্য করতে পারে না। ধরো 2টা পাত্রে পড়ে থাকলো, বা এই 2টা হলো কি হলো, উপরে চলে গেল। জাস্ট বোঝানোর জন্য, মানুষদের বোঝানো উচিত না, গ্যাস আর মানুষ তো এক জিনিস না। জাস্ট বোঝানোর জন্য যে মনে করো পাত্রে অনেকগুলো কণা রয়েছে, কিন্তু কিছু কণা বাইরে চলে গেছে। আলটিমেটলি এই যে এখানে কিন্তু ওই আলটিমেটলি বাইরের কণা আর ভিতরের কণা মিলে 6টা মানুষের রয়েছে, অর্থাৎ ভরের কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু আয়তনটা বেড়ে যাচ্ছে। বা আয়তন বেড়ে যাওয়া মানে কি, যে সে কতটুকু জায়গা জুড়ে আছে সেটাই তার আয়তন। তো আগে এতটুকু জায়গা জুড়ে ছিল 6 জন, এখন এখান থেকে বেরিয়ে বাইরে চলে গেছে, তার মানে এর আয়তন কিন্তু এতটুকু আয়তন তো রয়েছে আগে থেকে, আবার এক্সট্রা বাইরের আয়তন। তার মানে কি, আমি যখন হিট দিচ্ছি তখন পানির কণাগুলো বাষ্প যখন উপরে যাচ্ছে তখন তারা যতটুকু জায়গা জুড়ে থাকছে ওটাও কিন্তু আমাদের আয়তনের ভিতরে কাউন্ট করতে হবে। তাহলে আয়তনটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ বাইরে থেকে যখন হিট দিচ্ছি আয়তনটা বেড়ে যাচ্ছে, কিন্তু ভর কিন্তু স্থির। হ্যাঁ, ভর মানে পানির আয়তন কিন্তু চেঞ্জ হবে না, আর এই যে ভর কিন্তু চেঞ্জ হবে না। আর হচ্ছে যে পি স্থির মানে চাপ স্থির, চাপটা কিন্তু আমরা মানে যেটা দিব সেটা মানে এই চাপ সেটা হতে পারে স্বাভাবিক তাপমাত্রায় বায়ুর চাপ। হ্যাঁ, মনে করো যে আমি যে এই পরীক্ষাটা যেখানে করতেছি সেখানে যে চাপটা আছে সেটা হতে পারে যে 1.10⁵ স্বাভাবিক অবস্থায় যেটা রয়েছে, ওইটা বাড়বে না আর কি। হ্যাঁ, বা একটা পরিবেশের যে চাপটা আছে ওই চাপ বাড়বে না আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার আর কি। হ্যাঁ, তবে মানে চাপ কখন বাড়ে, ধরো তুমি
চাপ বাড়তে পারে অথবা কমতে পারে। কখন? তুমি পৃথিবীর পৃষ্ঠ থেকে ধরো তুমি চলে গেছো অনেক উপরে চলে গেছো, মানে ধরো তুমি পৃথিবীর পৃষ্ঠ থেকে 300 কিলোমিটার উপরে চলে গেছো বা 200 কিলোমিটার উপরে চলে গেছো, তখন যদি এই এক্সপেরিমেন্টটা করো তখন তো চাপটা সেম থাকবে না, তাই না? সো এরকম কিছু ব্যাপার স্যাপার আর কি বলতেছি, শুধুমাত্র উপরে চলে যাওয়ার ব্যাপার না, জাস্ট একটা উদাহরণস্বরূপ তোমাকে বোঝালাম যে এই চাপটা সবসময় মানে যে পরিবেশে আমি করব ওই পরিবেশের চাপটা আমাদের সবসময় সেম থাকা লাগবে, তবে আমরা বলতে পারি যে না এই সূত্রটা আসলে অ্যাপ্লিকেবল। ওকে, তাহলে আমরা মোটামুটি থিওরি সম্পর্কে একটা ধারণা নিলাম। এখন আমরা এই সূত্র একটু দেখি সূত্রটা কেমন আসে আসলে। ক্ষুধা লেগে গেছে না? আমারও ক্ষুধা লেগে গেছে, আমারও ক্ষুধা লাগছে, বুঝছো? এখন ক্লাসটা শেষ করি, তারপরে খাইতে যাইও, ঠিক আছে? ক্লাস করতে করতে আবার খাইলে হচ্ছে মনোযোগ থাকবে না। আচ্ছা, আমি যা বোঝাচ্ছি তোমরা কি বুঝতে পারছো নাকি? তাই বলো আগে, যা বোঝাচ্ছি সেটা কি বুঝতে পারছো? যতটুকু বোঝাচ্ছি তোমরা কি বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানাইও আর কি যে আসলে বুঝতে পারছো কিনা। সো এনিওয়ে, সো আমরা এখন যেখানে ছিলাম আর কি, যে আমরা লাস্ট যেটা পেলাম সেটা হচ্ছে ভি সমানুপাতিকটি এবং কখন অ্যাপ্লিকেবল সেটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আমি সমানুপাতিক চিহ্নটা উঠে দিলে কে টি হয়। ওকে, সো আমি কে সমান লিখতে পারি হচ্ছে ভি বাই হচ্ছে টি। তো একটু খেয়াল করো ভাই, এই জিনিসটাকে তুমি যদি হচ্ছে লেখো, আমি আগেই বলেছিলাম যে ভি বাই টিকে আলটিমেটলি এখানে ভি ওয়ান বাই টি ওয়ান, ভি টু বাই হচ্ছে টি টু, এরকমভাবে মানে চলতেই থাকবে, ঠিক আছে? এরকমভাবে চলতেই থাকবে, যে কোনো অনুপাত নিয়ে তুমি কাজ করতে পারো, বাট আমাদের দেখা যায় যে মাত্র 2টা অনুপাত নিলে হয়ে যায়। সো এই জায়গাটা হচ্ছে যে যে বিষয়টা আমাদের জানা প্রয়োজন। আমি একটু আগেই বললাম যে ভি ওয়ান এবং ভি টুর আয়তন সবসময় সমান থাকা লাগবে। যদি ভি ওয়ান যদি মিটার কিউ হয় মিটার কিউ, এটা যদি লিটার হয় লিটার, এটা যদি মিলিলিটার মিলিলিটার। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, টি ওয়ান আর টি টু অলওয়েজ কেলভিনেই হবে, কারণ চার্লসের যে সূত্রটা প্রমাণ করা হয় ভি সমানুপাতিক টি, ওইটা আলটিমেটলি কেলভিনের জন্য প্রযোজ্য। কেলভিন, এটা ভেঙে চুরে দেখালে বোঝাতে পারতাম, বাট যেহেতু অ্যাডমিশন ক্লাস ভেঙে চুরে দেখাচ্ছি না, আই গেস বুঝতে পারছো। এখন আমরা একটু দেখি যে চার্লসের সূত্রটা কেমন। তো দেখো, খেয়াল করো, সমচাপে বলেছে না, সমচাপে যেহেতু বলেছে সমচাপ, তার মানে কি চাপ স্থির। এখানে কিন্তু চাপ স্থির কিন্তু সরাসরি বলে নাই, বলছে সমচাপে, তার মানে কি পি স্থির। আর পি স্থির মানে কি চার্লসের সূত্র, একটা স্থির থাকা মানে কি, তাহলে বাকি দুটার ভিতরে সম্পর্ক হয়ে যায় এটা ভি সমানুপাতিক টি। কথা বুঝছো? তাহলে এটি চার্লসের সূত্রের ভিতরে পড়তেছে। এবার খেয়াল করো, 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 লিটার বায়ুকে 3 লিটার আয়তন করার জন্য তাপমাত্রা কত করতে হবে? ফাইন, ওয়েল, তো আমরা এখন কি করব সেটা হচ্ছে যে তাপমাত্রাকে অবশ্যই কেলভিনে করে নেওয়া লাগবে, নাহলে তোমার কিন্তু হবে না, মিলবে না। তাহলে 273 প্লাস হচ্ছে যদি 17 করি তাহলে 290 কেলভিন। ফাইন, সো আমরা এখন টি টু বের করব। তো একটু খেয়াল করি, ভি ওয়ান বাই হচ্ছে টি ওয়ান, আর এটা হবে ভি টু বাই হচ্ছে টি টু। তো ভি ওয়ান মানে কত? ভি ওয়ান মানে হচ্ছে 2 লিটার বাই টি ওয়ান মানে কত? 290। ভি টু মানে কত? 3। টি টু মানে হচ্ছে বের করব। ফাইন, সো তো একটু খেয়াল করি, টি টু হলে হবে তোমার 3 গুণ 290 বাই হচ্ছে 2, এই। সো এটাকে ক্যালকুলেট করতে পারবো না, আমার মনে হয় তোমার পারবা। 300 করলে 150, 150 থেকে 5 কম, 150 থেকে 5 কম, তার মানে 3 গুণ 145 হয়। 145 গুণ 3 কত হয়? তাহলে 3 150, 300, 450 থেকে 15 কম, তাহলে হচ্ছে 435 কেলভিন। এখন এটা আবার ডিগ্রিতে করছে, তার মানে বাদ দিতে হবে কত? 273 বাদ দাও। 273 বাদ দিলে কি হয়ে যাবে? মানে 273 বাদ দিলে হবে 273 বাদ দিলে হয়ে যাবে ডিগ্রিতে, হ্যাঁ, এই আর কি। তাহলে 273 বাদ দাও, তাহলে এখানে হবে না 2 আর 7, 8, 9, 10, 11, 12, 13, 6 থেকে 1, 3, 1, 162 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? এটা তো পারবা আর কি, সিম্পল ম্যাথ। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করো, বলা হচ্ছে যে এই দেখো নির্দিষ্ট ভর, হ্যাঁ, নির্দিষ্ট ভরের একটি আদর্শ গ্যাসের আয়তন ধ্রুব চাপে গ্যাসের আয়তন বলা হচ্ছে ধ্রুব চাপে মানে কি? চাপ স্থির মানে চার্লসের সূত্র, ঠিক আছে?
তাপমাত্রা স্থির মানে বয়েলের সূত্র, কথা বুঝতে পারছো? এই যে চাপ স্থির না বলছে ধ্রুব চাপে, বলে দিয়েছে ধ্রুব চাপে, তার মানে বুঝে নিচ্ছে কি অ্যাপ্লাই করা লাগবে। তো ধ্রুব চাপে বলা হচ্ছে আয়তনটা দ্বিগুণ করা হচ্ছে কোন চাপে? ধ্রুব চাপে। তাহলে আয়তনটা দ্বিগুণ করা হচ্ছে, ভাই এই ম্যাথটা করাইছি না, দেখো তো এই সেম ম্যাথ না ভাই, একটু আগে করলাম, দেখো তো এই দেখো। কিন্তু এই জায়গাটা বলতেছে কি, এই জায়গাটা বলা হয়েছে আয়তন অর্ধেক করা হলে চাপ কত। এই একই কোশ্চেন চার্লসের সূত্রের ক্ষেত্রে বলা হচ্ছে যদি আয়তন আমরা দ্বিগুণ করি তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত। কথা বুঝতে পারছো নাকি বোঝো নাই? আগে বলা হয়েছিল যে আয়তন যদি আমরা, আগের ম্যাথে বলছিল আয়তন যদি আমরা অর্ধেক করি, আয়তন যদি অর্ধেক করি তাহলে চাপ কত। এখন বলা হচ্ছে আয়তন যদি দ্বিগুণ করি তাহলে তাপমাত্রা কত। ভাই তো বোঝাই যাচ্ছে, কমন সেন্স। আয়তনের সাথে তোমার হচ্ছে যে হ্যাঁ, আয়তনের সাথে তাপমাত্রার কি সম্পর্ক? আয়তনের সাথে তাপমাত্রা সমানুপাতিক সম্পর্ক, তাহলে এটা দ্বিগুণ হারে বাড়বে না? দ্বিগুণ হারে বাড়বে না? তাহলে এটা তো বোঝা যাচ্ছে যে উত্তরটা কত হবে। জাস্ট এটাকে কেলভিনে করে নিতে হবে, কেলভিনে করার পরে 2 গুণ করতে হবে, এরপরে আবার 273 মাইনাস করতে হবে, ঠিক আছে? সো আমার তোমরা বুঝতে পারছো বিষয়টা, যে V1 বাই হচ্ছে T1, V2 বাই হচ্ছে T2, তাহলে V1 মানে V আর V2 মানে হচ্ছে 2V, তাই তো আমাদের T2 বের করতে বলা হচ্ছে। তাহলে এটা কাটা গেল, তাহলে T2 ইকুয়াল টু হচ্ছে 2T1, রাইট? সো 2T1 মানে কত? 273 প্লাস হচ্ছে 13, ঠিক আছে? এখান থেকে তুমি ক্যালকুলেশন করে যা পাবা সেটার সাথে আবার 273 বিয়োগ করলে তুমি ডিগ্রিতে পেয়ে যাবা, এই হচ্ছে ব্যাপার আর কি, ঠিক আছে? আই গেস পারবে এটা তুমি। আচ্ছা, এবার আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি। দেখো একই টাইপের প্রশ্ন, একই টাইপ। দেখো কি করছে, আগে বলা হয়েছে আয়তন দ্বিগুণ করেছি, এখন আয়তন দ্বিগুণ না বলে বলা হচ্ছে 2 লিটার থেকে 4 লিটার করেছি। একই তো কথা ভাই, আয়তন দ্বিগুণ করা আর আয়তন 2 লিটার থেকে 4 লিটার করা একই তো কথা, একই ম্যাথ। এদের দ্বিগুণ করা এখানে হবে না, আগে ছিল 13 ডিগ্রি, এখন 27 ডিগ্রি, এই দেখো 27 ডিগ্রি, ঠিক আছে? তার মানে হচ্ছে যে 27 যদি করি তাহলে হয় হচ্ছে তোমার 300, এখানে 300, তাহলে টোটাল হচ্ছে কত? 600 কেলভিন। তাহলে 273 বাদ দিলে কত হচ্ছে বলো? 273 বাদ দিলে হবে 327 ডিগ্রি, 327 ডিগ্রি। এই যে ডি নম্বর অ্যান্সার। একই টাইপের প্রশ্ন, একদম সিম্পল কোশ্চেন। আগে তার মানে বুঝতে পারছো ঢাকা ইউনিভার্সিটি কী ধরনের প্রশ্ন আসে, অ্যানালাইসিস কাকে বলে এখন কি বুঝতে পারছো? বলা হচ্ছে আয়তন যদি দ্বিগুণ করি তাহলে তাপমাত্রা কত। ভাই একই প্রশ্ন দেখো এখানে দিয়েছে, ডিউতে এটা আসছিল 2 সালে, এটা আসছে 4 সালে, যে আমি যদি আয়তনটা দ্বিগুণ করি তাহলে তাপমাত্রা কত। কিন্তু আগে সরাসরি বলছে দ্বিগুণ করা হলো, আর এখন বলছে 2 লিটার থেকে 4 লিটার করা হলো, একই তো কথা রে ভাই। এবার দেখো এই জায়গাটা কি বলা হচ্ছে, যে আয়তনটা আগে 2 লিটার থেকে 4 লিটার করা হয়েছিল, এখন আয়তনটা হচ্ছে 2 লিটার থেকে 3 লিটার করা হয়েছে, তাপমাত্রা কত। একই টাইপের প্রশ্ন না ভাই, সেম টাইপের প্রশ্ন, জাস্ট আয়তনটা দ্বিগুণ করছি, আয়তনটা 2 থেকে 3 গুণ করছি, আয়তনটা 3 থেকে 5 গুণ করছি, চূড়ান্ত তাপমাত্রা কত। সেম সিম্পল ম্যাথ না? সব পেঁচা এসে কি কোনো কোশ্চেন? এবার লেটেস্ট কোশ্চেনটা দেখো, এই বয়েলের কোশ্চেনটা দেখো, একই আয়তনটা অর্ধেক করছি, চাপ কত। তাহলে আয়তন অর্ধেক করলে চাপ কত, আয়তন অর্ধেক করলে মানে বিষয়টা হচ্ছে এমন, ঢাকা ইউনিভার্সিটি যেটা আসতেছে সেটা কি, যে আয়তন মানে ভি এন গুণ করলে চাপ কত, ভি এন গুণ করলে টেম্পারেচার কত। আমরা এতক্ষণ ধরে যা শিখলাম দেখতে পেলাম ঢাকা ইউনিভার্সিটিতে এটাই আসে। আয়তন দ্বিগুণ করলে চাপ কত, আয়তন 3 গুণ করলে চাপ কত, আয়তন অর্ধেক করলে চাপ কত, আয়তন দ্বিগুণ করলে তাপমাত্রা কত, আয়তন দ্বিগুণ করলে চূড়ান্ত তাপমাত্রা কত, 3 গুণ করলে তাপমাত্রা কত, এটাই। আর ইনিশিয়াল চাপ আর ইনিশিয়াল তাপমাত্রা দেওয়া থাকবে, এটাই কিন্তু আমরা শিখলাম এখন। যদি এটা শর্টকাট সিস্টেমে করা যায়, একটা সূত্র আছে এটার ক্ষেত্রে, বাট আমি বলবো যে শর্টকাট সূত্র ফলো না করে অ্যাজ ইউজুয়াল যে নর্মাল নিয়মটা আমরা শিখেছি সেটাই করার চেষ্টা করবো, তাহলে ভুল ভ্রান্তি কম হবে, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে চার্লস এবং বয়েলের থেকে কী আসে, সেটা হচ্ছে আয়তন এন গুণ করলে চাপ কত, আয়তন এন গুণ করলে তাপমাত্রা কত, এটাই আসে। সো এইটাই আমার শিখবে, এর বাইরে আমার শেখার প্রয়োজন নাই এমসিকিউর জন্য। রিটার্নের জন্য দেখবো যে কী করা যেতে পারে, ঠিক আছে? ওকে, এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে চার্লস ও বয়েলের সমন্বিত সূত্র। মাথায় রাখবা, চার্লস এবং বয়েলের সমন্বিত সূত্রে কখনোই আমাদের একটা রাশি স্থির থাকবে না,
অর্থাৎ চাপ স্থির থাকবে না অথবা তাপমাত্রা স্থির থাকবে না। আগে যেরকমটা হয় তাপমাত্রা স্থির না আয়তন তাপমাত্রা স্থির অথবা চাপ স্থির, কিন্তু এই ক্ষেত্রে এমনটা হবে না, যেহেতু চার্লস এবং বয়েলের সমন্বিত সূত্র বলেছে, অর্থাৎ দুইটা মিলায় সূত্র, তার মানে কোনোটাই কিন্তু স্থির থাকতেছে না। তো সেই টাইপের ম্যাথ আমরা একটা দেখবো এখন। তোমরা কি বুঝতে পারছো? আমার ক্লাস বুঝতে পারছো? আর ক্লাস কেমন হয়েছে তোমরা রিভিউ দাও না আর কি। ক্লাসে তোমাদের এই ব্যাচটা আসলে কেমন জানি, আগের ব্যাচে আমি গত 2 বছর যাদের পড়াইছি তারা ক্লাসে রিভিউ দিত, প্লাস হচ্ছে নোট শেয়ার করতো, ওরা প্রচুর নোট শেয়ার করতো, ওরা প্রচুর নোট করতো। আর এটা নোটটা করলে কি হয় যে তোমার মানে সুন্দর মতো একটা থাকে, নোট খাতা থাকে, তুমি সব জানো যে কোথায় কি আছে না আছে, জাস্ট পরীক্ষার আগে ওই খাতাটা দেখে গেলে হয়ে যায়। কিন্তু নোট খাতা না থাকলে তোমার যদি পিডিএফটা দিই, আমি প্রত্যেকটা অধ্যায় দিয়ে এরকম পিডিএফ দিই, তাহলে দেখো টোটাল 48 কি 49টা এরকম পিডিএফ পাবা তুমি। তুমি পরীক্ষা হলে ঠিক রাখতে পারবা? পরীক্ষার আগের দিন ঠিক রাখতে পারবা? সম্ভব? 48টা পিডিএফ দেখে পড়া সম্ভব? ওকে, এনিওয়ে, তাহলে আমরা একটু দেখি চার্লস ও বয়েলের সমন্বিত সূত্র। আমার মনে হয় না এটা দেখানোর প্রয়োজন পড়বে। দেখো, খেয়াল করো, চার্লসের সূত্র এইটা, বয়েলের সূত্র হচ্ছে এটা। সো এটাকে ব্যালেন্স করলে আমি পাবো টি ইন্টু 1/p, দ্যাট মিনস ভি সমানুপাতিক টি/পি। সো আমি যদি এখন সমানুপাতিক চিহ্নটা উঠাই দিই, তাহলে টি/পি, তাহলে কে ইকুয়াল টু লেখা যায় pv/t। দ্যাট মিনস আমি এভাবে লিখতে পারি যে কে ইকুয়াল টু p1v1/t1, p2v2/t2, ডট 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 pn/vn বাই হচ্ছে tn। বাট আমাদের তো এত কিছু লাগবে না, আমাদের যতটুকু লাগবে সেটা হচ্ছে এই যে এতটুকু লাগবে, রাইট? সো এতটুকু আমরা একটু দেখার চেষ্টা করি। খেয়াল করো, তাহলে এটা হচ্ছে আমাদের মেইন যে সূত্রটা। আমাদের এখানে T1 এবং T2 দুটাই কেলভিনে হওয়া লাগবে, P1 এবং P2 যে আয়তন দুইটা সমান থাকা লাগবে, V1 এবং V2 আয়তন এই দুইটা সমান থাকা লাগবে। আমরা একটু খেয়াল করি, বলা হচ্ছে একটি আদর্শ গ্যাসের নমুনার তাপমাত্রা। সো প্রাথমিক অবস্থায় একটা তাপমাত্রা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। সো আমরা যদি কেলভিনে করি 273 প্লাস হচ্ছে 20, সো এটা হবে 293 কেলভিন। এরপরে বলা হচ্ছে যে যদি নমুনাটির চাপ এবং আয়তন দ্বিগুণ করা হয়, অর্থাৎ চাপও দ্বিগুণ করা হচ্ছে, তাহলে P1 ইকুয়াল টু P আর P2 ইকুয়াল টু 2P। চাপও দ্বিগুণ করা হচ্ছে, আয়তনও দ্বিগুণ করা হচ্ছে, অর্থাৎ V2 ইকুয়াল টু 2V। ফাইন। বলা হচ্ছে পরিবর্তিত তাপমাত্রা কত, অর্থাৎ T2টা কত হবে। নাইস। সো আমরা P1 মানে কত, P1 মানে P, V1 মানে কত, V, T1 মানে কত, T1 মানে হচ্ছে 293, P2 মানে কত, P2 মানে হচ্ছে 2P, V2 মানে কত 2V বাই হচ্ছে T2। ওকে ফাইন। সো P এটা কাটা যায়, এটা কাটা যায়, তাহলে এখানে 2 2 4, তাহলে T2 ইকুয়াল টু কত হচ্ছে 4 গুণ 293। সেটার হিসাব সহজভাবে করতে গেলে কি হবে, দেখো এটাকে তুমি 300 চিন্তা করো, 300, বা তুমি নর্মালি 4 দিয়ে গুণ করলে যা হয় 300 যদি চিন্তা করো, তাহলে 3 4 1200, কিন্তু এখানে 7 কম না, তাহলে 7 যদি কম হয় তাহলে এরকম 4 আছে, তাহলে 4 7 28 কম, তাহলে 1100 হচ্ছে 28 কম হলে 72 কেলভিন। এখানে ডিগ্রিতে দেওয়া রয়েছে, তো ডিগ্রিতে দেওয়া থাকলে বোঝা যাচ্ছে উত্তর কত হবে। 273 যদি বাদ দিই, এটা কম অপশানে বোঝা যাচ্ছে এটা 900 হবে উত্তর। বোঝা যাচ্ছে না বলো তো? এটা 72, এটাকে 73 ধরছে, মেবি এটাকে 73 ধরছে, ঠিক আছে? তো অলমোস্ট এই 900-র কাছাকাছি। সো এটা হচ্ছে উত্তর। ওকে, আচ্ছা, ওকে ফাইন। সো এবার আমরা যেটা করব, এবার দেখো এই টাইপের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি, যদিও এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে কত 95 সালে না, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে কত 95 সালে না, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি 95 সালে আসলেও ঢাকা ইউনিভার্সিটিতে যদি এখন আসে, বর্তমানে আসে, তাহলে এই ধরনের প্রশ্ন আসবে। এরকম সংখ্যা টঙ্কার থেকে ঢাকা ইউনিভার্সিটি বেশি পছন্দ করে বাংলা লেখা প্রশ্ন, অর্থাৎ মানে কোনো মনে করো ডিজিট মিজিট থাকবে না, কোনো ডিজিট মিজিট থাকবে না। বিশ্বাস করো, ঢাকা ইউনিভার্সিটি এখন এই টাইপের প্রশ্ন বেশি পছন্দ করে। রিসেন্ট বছরগুলোতে দেখবা যে সংখ্যা টঙ্কা না দিয়ে জাস্ট বাংলা টাইপের প্রশ্ন বেশি দেয়, ঠিক আছে? এতে করে কী হয়, স্টুডেন্টের পড়তে বেশি সময় লাগে, এবং সংখ্যা দিয়ে আমাদের ভিতরে একটা জিনিস কাজ করে যে সংখ্যা দিয়ে দিলে আমাদের জন্য হয়তো ম্যাথটা সহজ হয়, আমাদের এই সেন্সটা কাজ করে, যার কারণে ঢাকা ইউনিভার্সিটি এখন চেষ্টা করে সব বাংলা লেখার, ঠিক আছে? তুমি দেখতে পারো বিগত বছরের কোশ্চেন। খেয়াল করো, বলা হচ্ছে যে
টি তাপমাত্রায় 1 লিটার বায়ুকে উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত বায়ুর আয়তন এবং চাপ দ্বিগুণ হলো। তাহলে বায়ুর চূড়ান্ত তাপমাত্রা কত? একদম সহজ না? আয়তনের দ্বিগুণ, চাপও দ্বিগুণ, প্রাথমিক অবস্থায় তাপমাত্রা টি। মানে খেয়াল করো, এই যে এই ডাটাগুলো সমান, এই ডাটাগুলো সমান, কিন্তু আমাদের বলা হচ্ছে যে T1 তাপমাত্রা টি, এই যে T1 তাপমাত্রা এরকম রয়েছে, আমাদের ভ্যালু দেওয়া নেই, বলা হচ্ছে T1 তাপমাত্রা হচ্ছে যে টি, T1 তাপমাত্রা কি টি, আমাদের বলা হচ্ছে T2টা কত। ভাই সহজ কোশ্চেন না? দেখো তো এই জায়গাটা আমাদের কি, জাস্ট T1 তাপমাত্রা টি বসাই দেবো, সব সহজ খেলা না? সব কাটাকাটি গেল, তাহলে এখানে কি হবে 4T, উত্তর 4T, উত্তর 4T কই আছে? ডি নম্বর। এই ধরনের প্রশ্নই দিবে ঢাকা ইউনিভার্সিটি, যদি 95 সালে আসছে, বাট রিসেন্ট বছরে যদি আসে তাহলে এই ধরনের প্রশ্ন দিবে, ঠিক আছে? আচ্ছা তাহলে ঠিক আছে, পিডিএফটা দেওয়া হবে, সমস্যা নাই। ওকে, এবার আমরা টাইপ 2 করি। তাহলে আমি এতক্ষণ ধরে কি করালাম বলো? এতক্ষণ ধরে কি করালাম? আমরা এই অধ্যায়ে যা যা শিখলাম, প্রথমে টাইপ 1-এর ভিতরে আমরা শিখলাম বিভিন্ন বিজ্ঞানীদের সূত্রাবলী। সেটা বিভিন্ন বিজ্ঞানীদের সূত্রাবলীর ভিতরে কি কি আছে? প্রথমে শিখলাম বয়েলের সূত্র, এরপরে শিখলাম চার্লসের সূত্র, এরপরে শিখলাম চার্লস ও বয়েলের সমন্বিত সূত্র। এর বাইরেও আরও অনেক ধরনের বিজ্ঞানীদের সূত্রাবলী আছে, যেমন রেনোর সাপিও সূত্র আছে, অ্যাভোগাড্রো সূত্র আছে। বাট এই জিনিসগুলো ঢাকা ইউনিভার্সিটিতে আসে না। যেহেতু আসে না, তাই আমরা হুদাই পড়ে সময় নষ্ট করবো না, আমরা সেগুলোই পড়বো যেগুলো থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন এসেছে এবং বারবার আমরা দেখছি যে এই টপিকগুলো থেকে কন্টিনিউয়াসলি এসে যাচ্ছে। সো আমরা সেইগুলোই করব যেগুলো আমাদের জন্য করা বেশি ইফেক্টিভ হবে, যেগুলো বেশি ঢাকা ইউনিভার্সিটিতে আসার জন্য গুরুত্বপূর্ণ, আসতে পারে বেশি, সেগুলো আমরা করব। অর্থাৎ এক্সট্রা যে জিনিসগুলো আছে, যে জিনিসগুলো আমাদের না পড়লেও হবে, সো সেগুলো এক্সট্রা পড়ার কোনো প্রয়োজন নাই। দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেক বছরে যদি নতুন কোনো টপিক থেকে কোশ্চেন করে থাকে, সেটা সংখ্যা হয় 1টা বা 2টা। সো আমরা ওই জিনিসটা পড়ে আমরা সময় নষ্ট করবো না, যেটা হচ্ছে যে আসে যে টপিকগুলো থেকে, আমরা সেই টপিকগুলো বারবার ট্রাই করবো, ঠিক আছে? ভালোভাবে করবো আর কি। সো তাহলে আমরা টাইপ 1-এ 3টা জিনিস শিখলাম, সেটা হচ্ছে রেনোর সূত্র, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, আর চার্লস ও বয়েলের সমন্বিত সূত্র, এই রিলেটেড ম্যাথ, রাইট? সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাইপ 2। টাইপ 2তে হচ্ছে বলা হচ্ছে যে আরএমএস বেগ, অথবা এটা আরেকটা নাম হতে পারে মূল গড় বর্গবেগ, অথবা আরেকটা বলা যেতে পারে যে মূল না বলে আমি যদি বর্গমূল গড় বর্গবেগ বলি, একই কথা। সো আমি একবারে বিশেষ ক্ষেত্রে লিখেছি, এটার কারণ আছে কেন আমি এটা লিখেছি, একটু তোমাদের বোঝানোর চেষ্টা করবো। ওকে, আচ্ছা। ওকে, তাহলে আরএমএস বেগ, মূল গড় বর্গবেগ, এটার কথা যদি বলি, দেখো খেয়াল করো, আরএমএস বেগের যে সূত্রটা আছে, আই গেস আমরা সেটা সবাই জানি, যে এটার মানে হচ্ছে √3RT বাই হচ্ছে m, রাইট? সো এই সূত্রটা মোটামুটি আমরা সবাই জানি। তো 3RT বাই m, এখন 3RTকে কীভাবে লেখা হয় সেটা একটু বোঝার চেষ্টা করব। আমরা একটা জিনিস জানি যে PV = nRT, এটা আমরা মোটামুটি সবাই জানি। এবং এই সূত্রটা আসে কই থেকে জানো? আমরা একটু আগেই দেখলাম না যে PV বাই RT, PV বাই RT না, আমরা যেটা শিখলাম একটু আগে, সেটা হচ্ছে যে তোমার দেখো এই সূত্রটা কই থেকে আসে, এটা আমি একটু বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমরা একটু আগে শিখলাম, সেটা হচ্ছে যে চার্লস এবং বয়েলের সমন্বিত যে সূত্রটা, সেটা হচ্ছে P1V1 বাই হচ্ছে T1, P1V1 বাই হচ্ছে T1, রাইট? সো এই সূত্রটা কিন্তু আমরা একটু আগে শিখলাম যে K = PV/T হয়, চার্লস এবং বয়েলের সমন্বিত সূত্র। তাহলে এখন আমরা এটা লিখতে পারি যে PV = কি? KT, PV = কি? KT। তো এই কে এর বদলে K = R হয় যখন আমরা এটাকে বলে থাকি সার্বজনীন গ্যাস ধ্রুবক। এটাও কিন্তু ধ্রুবক, এটাও ধ্রুবক, কিন্তু আমি যখন R বসাই, তার মানে এটা সার্বজনীন গ্যাস ধ্রুবক। বিষয়টা হচ্ছে এরকম যে তোমার এই জায়গাটাতে মানে এটা হচ্ছে সব গ্যাসের জন্য প্রযোজ্য, আর কেটা হচ্ছে পার্টিকুলার কিছু গ্যাসের জন্য প্রযোজ্য। অর্থাৎ কেটাকে রিপ্লেস করে যখন আমি আর লিখবো, তখন এটা সকল গ্যাসের জন্য প্রযোজ্য, তার একটা অংশ হচ্ছে মাত্র কে। তাহলে আমরা কি লিখতে পারি না যে কে তোমার এই জায়গাটাতে এটা জাস্ট একটা পার্ট, তাহলে আমি বলতে পারি যে PV = RT। কিন্তু এটা কত মোলের জন্য? এটা হচ্ছে 1 মোলের জন্য। অর্থাৎ n যখন 1 মোল, তাহলে যখন n মোলের জন্য হিসাব করব,
তাহলে পিভি ইকুয়াল টু হবে হচ্ছে এনআরটি, এটা 1 মোলের জন্য, আর এটা হচ্ছে এন মোলের জন্য, ফর এন মোল। ঠিক আছে, সো আমরা সি ইকুয়াল টু 3 আরএমএস এটা আমরা এন মোলের জন্য করতে পারি আর 1 মোলের জন্য করতে পারি এই হিসাবটা। ঠিক আছে, তো নর্মালি আমরা ইউনিভার্সিটিতে যে ধরনের প্রশ্ন দেখি, শুধু ইউনিভার্সিটি বললে ভুল হবে, তুমি যদি বুয়েট কোশ্চেন বলো বা তুমি যদি হচ্ছে কি বলে, তুমি যদি বলো যে বোর্ডের প্রশ্ন বলো, সেখানেও আমরা এই 1 মোলের জন্য হিসাব করি। এন মোলের জন্য যে ম্যাথগুলো রয়েছে সেটা নর্মালি আমরা দেখি যে কোনো জায়গায় দেয় না, এই জন্য একাডেমিকও করে না। বাট আমি যে স্টুডেন্টদের পড়াই সেক্ষেত্রে চেষ্টা করি, একাডেমিক এখন পড়ানো হয় না, বাট যখন আগে পড়াতাম তখন আমি এগুলো এন মোলের জন্য তোমার হচ্ছে সূত্রটা প্রুভ করে দেখাতাম এবং ওই রিলেটেড ম্যাথ করাতাম। বাট যেহেতু বুয়েট ভর্তি পরীক্ষাতেও আসে না, সো আমি করায় তোমাদের সময় নষ্ট করাবো না। আচ্ছা, তাহলে আমরা এখন শিখলাম কি, আমরা বলতেছি এই সূত্রটা হচ্ছে শুধুমাত্র 1 মোলের জন্যই প্রযোজ্য, অর্থাৎ 1 মোলের মানে প্রযোজ্য না, মানে 1 মোলের জন্য করব। তাহলে আমরা দেখতে পারছি যে আরটি মানে লেখা যায় কেটি। আরটি মানে কেটি কেন লেখা যায়? কারণ আরটির একটা পার্টি কেটি লেখা যায়। আবার আরটি মানে হচ্ছে পিভি, তাহলে আমরা এটাকে লিখতে পারি √3। আরটি মানে কি? আরটি মানে আবার কেটি লেখা যায়, কেটি বাই হচ্ছে এম। ওয়েল, এবার দেখো এটাকে আবার এভাবেও লেখা যায় যে আমরা জানি যে আরটি মানে হচ্ছে আবার পিভি। আরটি মানে কি? পিভি। কিন্তু আমি যখন এন মোল বলবো তখন কিন্তু আমার এনআরটি সমান পিভি। সো আমি কিন্তু এন মোলের জন্য হিসাব করছি না, আমি শুধুমাত্র 1 মোলের জন্য হিসাব করছি, এই জন্য আমি কিন্তু আরটি সমান পিভি লিখতে পারছি। তাহলে 3 পিভি বাই হচ্ছে এম। ওকে, এখন আমরা আরেকটা জিনিস জানি যে রো ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি। রো ইকুয়াল টু কি? এম বাই ভি। সো আমরা এটাকে একটু মডিফাই করে লিখি যে 3p এম বাই হচ্ছে ভি, অর্থাৎ এই ভিটা নিচে নিয়ে চলে আসলাম। আলটিমেটলি ভি তো উপরে গুণ হয়, এই ভিটা এখানে লেখা যায় কথা, এই ভিটা এই পি এর সাথে গুণ আকারে লেখা সেম কথা। সো খেয়াল করো এম বাই ভি মানে কি? এম বাই ভি মানে হচ্ছে রো। তাহলে এই জায়গাটা লেখা যায় হচ্ছে কত? রো। আই গেস ক্লিয়ার তোমরা এটুকু, রাইট? ওকে, এরপরে আরও অনেক কিছু লেখা যেতে পারে, বাট আমাদের এতটুকু জানলেই চলবে। ওকে, সো আমি বিশেষ ক্ষেত্র কেন লিখেছি? কারণ আমরা দেখব যে এরকম এই সূত্র দিয়ে, এরকম সরাসরি সূত্র দিয়ে ঢাকা ইউনিভার্সিটি কখনোই প্রশ্ন দেয় না এবং দিবে না। তাহলে ঢাকা ইউনিভার্সিটি কোন ধরনের প্রশ্ন দেবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি যে ধরনের প্রশ্ন দিবে সেটা হচ্ছে যে এই সি এর সাথে টি এর কি সম্পর্ক? সি এর সাথে সম্পর্ক হচ্ছে √/t এর সম্পর্ক। সি এর সাথে এম এর সম্পর্ক কি? 1/√m এর সম্পর্ক। সি এর সাথে পি এর সম্পর্ক কি? সি এর সাথে পি এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। সি এর সাথে রো সম্পর্ক কি? এরকম সম্পর্ক, √ρ সম্পর্ক। তাহলে দেখতে পারছি যে টি এবং পি এর সাথে সমানুপাতিক হলেও এইটার সাথে আর এটার সাথে কিন্তু আমাদের অন্যরকম সম্পর্ক। ওয়েল, সো তাহলে আমরা এখন লিখতে পারি যে C2/C1 ইকুয়াল টু লেখা যেতে পারে যে √T2 বাই হচ্ছে T1, রাইট? সো এটা মানে আবার লেখা যেতে পারে যেহেতু পির সাথে আবার সমানুপাতিক সম্পর্ক, তাহলে P2 বাই হচ্ছে P1। কিন্তু রোর সাথে লিখলে আবার এখানে ρ1 বাই হচ্ছে ρ2, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক সি এর সাথে, এই দুটোর সাথে সমানুপাতিক সম্পর্ক। আর এম এর সাথে কি? এম এর সাথে আবার হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ M1 বাই হচ্ছে M2। এইটাই আমাদের লাগবে, মূলত এই সূত্রটা আমাদের লাগবে। আমাদের উপরের সূত্রটা জাস্ট জেনে রাখবো এই জন্য যে এইটা আমরা সম্পর্ক তৈরি করার জন্য আমাদের এই সূত্রটা জেনে রাখা প্রয়োজন। বাট এখান থেকে কোনো ম্যাথ দিবে না, দিবে হচ্ছে এখান থেকে। সো আমরা একটু দেখি যে কী ধরনের প্রশ্ন এসে থাকে। বলা হচ্ছে যে তাপমাত্রা n গুণ করলে আরএমএস বেগ। তাপমাত্রা n গুণ করলে আরএমএস বেগ। আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার সাথে এর সম্পর্ক বর্গমূলের সম্পর্ক। সো আমরা একটু কোশ্চেন দেখি। বলা হচ্ছে যে দেখো 20 সালে আসছিল এই শর্ট সাজেশন আমি দিছিলাম যে একটা n গুণ করলে আর একটা কত গুণ হবে, এইটা কত গুণ করলে ওইটা কত গুণ হবে। এই ধরনের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে আসবেই। এবং এই শর্ট সাজেশন 20 সালেও দিয়েছি, 21 সালেও দিয়েছি, 2 বছরে আসছে। 20 সালে 2টা আসছিল, একটা ধারক থেকে আসছিল আর একটা এইটা আসছে। ঠিক আছে, গত বছরে আসছে, দেখো তোমরা কোশ্চেনগুলো। বলা হচ্ছে কোনো আদর্শ গ্যাসের কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা যদি 4 গুণ করা হয় তাহলে বলা হচ্ছে আরএমএস বেগ কত। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো। তাহলে খুব সিম্পল না? সি এর সাথে সম্পর্ক কি? রুট সম্পর্ক। তাহলে কত গুণ করছি? 4 গুণ। কত গুণ করছি? 4 গুণ। তাহলে 4 গুণ করলে কত হচ্ছে? দ্বিগুণ। ঠিক আছে, এভাবে করো। মানে যদিও এইভাবে হয় না, জিনিসটা জাস্ট বোঝানোর সুবিধার্থে যে শর্টকাট টেকনিক, যে কি যেখানে যা বলবে সেই ভ্যালুটা বসাই দিলে উত্তর পেয়ে দেওয়া, তাহলে দ্বিগুণ হবে উত্তর, অর্থাৎ দ্বিগুণ। এই যে সি নম্বরের উত্তর। ঠিক আছে, আচ্ছা এবার একটু খেয়াল করো। একই রকম প্রশ্ন দেখো 15 সালে আসছিল।
বলা হচ্ছে যে তাপমাত্রা যদি দ্বিগুণ করি তাহলে আরএমএস বেগ কত। তাহলে তাপমাত্রা যদি দ্বিগুণ করা হয় তাহলে 4 দেখো এখানে, দেখো সি এর সাথে তাপমাত্রার সম্পর্ক এরকম, তাহলে তাপমাত্রা এখানে কত গুণ করা হচ্ছে, তাহলে এইটাই উত্তর, √2 গুণ। অর্থাৎ আগে বলছিলাম যে সি এর সাথে এই দেখো 4 গুণ করো, তাহলে 4 করলে কত হয় 2, তাহলে এইটাই উত্তর। এটা শর্টকাট টেকনিক, ঠিক আছে, বাট তুমি যেখানে ভ্যালু বসাও তুমি পেয়ে যাবে, আমি অত দূরে অত কমপ্লেক্স করবো না, আমরা জাস্ট এভাবে করে দেবো। তাহলে √2 মানে 1.41, √2 মানে 1.41 উত্তর। আচ্ছা এবার দেখো নাম্বার 2, বলা হচ্ছে চাপ যদি n গুণ করি তাহলে আরএমএস বেগ কত হবে। দেখো অনেক কিছু লেখা আছে, হাবি জাবি হ্যান ত্যান অনেক কিছু লেখা আছে, আমরা একটু দেখব। বলা হচ্ছে যে চাপ যদি 9 গুণ করা হয়, আলটিমেটলি মূল কোশ্চেন কি, যে চাপ যদি 9 গুণ করি তাহলে আরএমএস বেগ কত, আরএমএস বেগ কত। তাহলে চাপ যদি কত গুণ করি 9 গুণ, তাহলে চাপের সাথেও সমানুপাতিক সম্পর্ক, কিন্তু বর্গমূলের সম্পর্ক। তাহলে চাপের সাথে সম্পর্ক কিরকম দেখো তো, এরকম না, চাপের সাথে সমানুপাতিক সম্পর্ক না, চাপের সাথে এই দেখো চাপের সাথে সমান, তাহলে চাপ কত গুণ করবো 9 গুণ, তাহলে 9 গুণ করা মানে কি 3 হবে, আর ইউ তো আগে থেকেই আছে, অর্থাৎ এই ইউটা গুণ হয়ে যায়, আর সব ক্ষেত্রে এটা বোঝার প্রয়োজন নাই, সব জায়গায় ইউ আছে, তার মানে আমাদের যেখানে 3 ইউ হবে সেটা উত্তর, ডি নম্বর উত্তর। ওকে আচ্ছা এবার বলা হচ্ছে দেখো, এবার বলা হচ্ছে যে ভর এবং আরএমএস বেগের মধ্যে সম্পর্ক। আমরা একটু আগে দেখলাম তাপমাত্রা এবং এইটার ভিতর সম্পর্ক, এটা দিয়ে 2টা কোশ্চেন আসছে, চাপ এবং এইটার ভিতরে এটা সম্পর্ক, এটা দিয়ে একটা কোশ্চেন আসছে, এবং রোর সাথে ঘনত্ব দিয়ে এখনও কোনো প্রশ্ন মেবি ঢাকা ইউনিভার্সিটিতে আসে নাই, তবে আমি ধারণা করছি যে কিন্তু এবছর যদি আসে, ধুর অশান্তি, ফোন হ্যাং করতেছে, ধুর ফোন একাই চলতেছে। আচ্ছা আমাকে একটু সময় দাও, আমি এটা বুঝতেছি না, মানে ফোনে সমস্যা, আমার ফোনে একটু। মাসুম খুলে দিত। আচ্ছা তোমরা কি বুঝতে পারতেছো তাই বলো, আমি যতটুকু পড়লাম এটুকু কি বুঝছো কিনা, এটুকু কি বুঝছো তোমরা? ফোনে কাজ করছে, আমার ফোন হ্যাং করেছে। আচ্ছা ওয়েল এবার আমরা একটু দেখি তাহলে, খেয়াল করো। এবার আমরা ভরের সাথে আরএমএস বেগের ভিতরে একটা সম্পর্ক দেখব। বলা হচ্ছে 1 মোল হাইড্রোজেন ও 1 মোল অক্সিজেনের ভর যথাক্রমে এটা দেওয়া রয়েছে, এবং বলা হচ্ছে যে তাদের যে একটা নির্দিষ্ট তাপমাত্রার অনুপাত, অর্থাৎ তোমার হচ্ছে সিআরএমএস বেগের অনুপাত বের করতে বলা হচ্ছে। সো খেয়াল করো, আমাদের দেখতে পাচ্ছি সি এর সাথে এম এর ব্যস্ত আনুপাতিক সম্পর্ক। তাহলে একটা জিনিস খেয়াল করো, হাইড্রোজেন আর অক্সিজেন রয়েছে না, তাহলে এই জায়গাটা এখানে তখন 2, তখন এখানে 2, তাহলে এই জায়গাটা যদি আমি অক্সিজেন লিখি তাহলে এই জায়গাটা অক্সিজেন লিখতে হবে, আর এই জায়গাটা 1 আছে, এই জায়গাটা 1 আছে, তার মানে কি এই জায়গাটা যদি হাইড্রোজেন লিখি তাহলে এই জায়গাটা আমাদের হাইড্রোজেন লিখতে হবে। ফাইন, তাহলে আমাদের এখানে বলা হচ্ছে যে হাইড্রোজেনের পরিমাণ কত 2 গ্রাম বসাই দিলাম, আর অক্সিজেনের পরিমাণ কত 32 গ্রাম বসাই দিলাম, তাহলে কাটাকাটি করলে 1/16, দ্যাট মিনস 1/4। তাহলে বুঝতে পারছি যে এদের অনুপাত, অর্থাৎ হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত, দেখো আমাদের কিন্তু অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত রয়েছে, আমাদের এটা উপরে নিয়ে যেতে হবে আর এটা নিচে নিয়ে যেতে হবে, তাহলে এইটা 4টা উপরে চলে যাবে আর এটা এখানে চলে আসবে, তাহলে উত্তর হচ্ছে 4:1, তাহলে উত্তর হবে 4 বা 4:1। তোর বালের অস্বস্তি। আচ্ছা আমাকে একটু সময় দাও, ফোন একা কাজ করতেছে, ফোন করছে হ্যাং।
একা একাই চলছে। দাঁড়া দাঁড়া দেখি। ফোন দুষ্ট হয়ে গেছে। আচ্ছা, তোমরা কিভাবে পড়তে হবে টিপস তোমরা ইউটিউবে পাবা, অনেক ভিডিও আছে, বহুত ভিডিও আছে, ঠিক আছে, অনেক ভিডিও আছে যে কিভাবে পড়তে হবে, ঠিক আছে। এখন আমি ক্লাসে এইগুলো বলে সময় নষ্ট করতে চাচ্ছি না আসলে, ঠিক আছে। সো আমরা এটা দেখলাম আর কি, এটা উত্তর হবে 4। ওকে, এবার আমরা এইটা দেখব। ওকে, খেয়াল করো, একটি গ্যাসের অনুর গতিশক্তি গড় গতিশক্তি। ওকে ফাইন। সো আমরা এটা একটু দেখার চেষ্টা করি। দেখো খেয়াল করো, একটি অনুর গতিশক্তি ও গড় গতিশক্তি যদি বলি, তাহলে এটা সরাসরি সূত্র। তোমাদের বলছিলাম ঢাকা ইউনিভার্সিটি প্রত্যেক বছরই অ্যাটলিস্ট একটা এমসিকিউ দেয় সরাসরি সূত্র থেকে। সো এটা আমাদের একটু সূত্রটা মনে রাখতে হবে, 3/2 কেটি, ঠিক আছে, 3/2 কেটি এটা সূত্র আর কি, বি নম্বর অ্যান্সার। আচ্ছা, এবার আমরা একটু দেখি, বলা হচ্ছে যে একটি পাত্রে তোমার হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিলিয়াম গ্যাস আছে, হিলিয়াম অনুর গড় গতিশক্তি বলা হচ্ছে। সো একটা জিনিস একটু বলে রাখি যে যদি গড় গতিশক্তি বলে তাহলে সূত্র হচ্ছে এটা, আর যদি নর্মাল যদি কোনো গড় কথা যদি না বলে তাহলে 3/2 এনআরটি, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। 3/2 এনআরটি গড় গতিশক্তি বললে আমরা এই কে এটাকে বলা হয় বোল্টজম্যান ধ্রুবক। বোল্টজম্যান ধ্রুবকের ভ্যালু হচ্ছে 1.38 গুণ 10⁻⁻⁻ হচ্ছে তোমার -23 জুল পার কেলভিন। এটা ম্যাথে দেওয়া থাকে, অথবা যদি ম্যাথে না দেওয়া থাকে তাহলে ভ্যালুটা মুখস্থ করা লাগবে। দেখো এটাকে বলা হয় বোল্টজম্যান ধ্রুবক, বোল্টজম্যান, ঠিক আছে, বোল্টজম্যান ধ্রুবক 1.38 গুণ 10⁻⁻23 জুল পার কেলভিন। তো যখন বলবে গড় গতিশক্তি মাথায় রাখবা এইটা হবে গড়, এটা গড় কথা উল্লেখ থাকলে, আর এটা গড় কথা উল্লেখ থাকবে না। হ্যাঁ, দুইটা এক করে ফেলবা না, কখনোই এক করে ফেলবা না। এটা হচ্ছে গড় বললে গড়, আর যদি গড় না বলে তাহলে সেখানে এনআরটি নেওয়া লাগে, এনআরটি। সেখানে এনের অনেকগুলো মিনিং আছে, যেমন W/M, SV, তারপরে তোমার হচ্ছে যে V/22.4, 22.4 ভি বাই, তারপরে 24.789, 24.789, ঠিক আছে। এরপরে আরও সূত্র আছে PV/RT। সো আমরা ওইদিকে যাব না, ওইগুলো রিটেনের জন্য লাগবে, এখন এমসিকিউর জন্য একটু দেখি। সো বলা হচ্ছে তাহলে গড় গতিশক্তি তাহলে 3/2 কেটি, তাহলে 3/2 হচ্ছে কে মানে কত 1.38 গুণ 10⁻⁻⁻ হচ্ছে -23, আর টি হচ্ছে তোমার 273 প্লাস হচ্ছে 27, তাহলে হচ্ছে 300, ঠিক আছে। তাহলে এটা কাটাকাটি করলে হয় 150। সো একটু খেয়াল করো এটাকে ক্যালকুলেট কীভাবে করবা। এটাকে ক্যালকুলেট করার ওয়ে হচ্ছে এই যে 150 আছে, এটাকে লেখা যায় 10 গুণ 15। সো একটু খেয়াল করো, এই 3-এর সাথে তুমি 15 গুণ করো, তাহলে 3×15 হবে 45 গুণ, আর এখানে একটা 10 আছে, আর তারপরে 1.38 নাও তুমি এখানে। এবার পাওয়ার দেখো, এখানে -23 আর এখানে +1, তাহলে 10⁻⁻22। তাহলে 45-এর সাথে তুমি যদি এটা গুণ করো 1.38কে তুমি 1.5 ধরো, 1.5 ধরা মানে হচ্ছে 15/10, তার মানে এখানে হবে 3/2। ওয়েল, সো এটাকে তুমি 45 না ধরে এটাকে 44 ধরো, যেহেতু এখানে বেশি ধরেছো তাহলে এখানে কম ধরো, তাহলে এটা ধরলে হচ্ছে 22। তাহলে 22, 3/22 কত, 3/22 হচ্ছে 44, আর 44 আর 66 গুণ 10⁻⁻22। দেখি আমাদের উত্তর কেমন আছে। 22 দিয়ে কি দেওয়া রয়েছে, 22 দিয়ে দেওয়া নাই। যদি আমি এখানে 6 ধরি তাহলে এখানে আবার পাওয়ারটা কমে যাবে, বোঝা কি যাচ্ছে। এটার উত্তর হবে কত বলো তো, দেখো এটা বোঝা যাচ্ছে
21-এর উত্তর কখনোই হবে না। তাহলে আমার এখানে 66 না, এটা 66 হয়তো হবে না, এই যে আমি এখানে কম বেশি নিয়েছি, তাহলে 66 না হয় এই জায়গাটা তোমার এটা হবে হয়তো, এই যে 1.9 হবে না, 5.6 অর্থাৎ 56 হবে। দেখো তুমি যদি এরকম করো, দেখো খেয়াল করো, 5.6 গুণ 10⁻22, তুমি এই পয়েন্টটা উঠে যদি 10 লেখো এখানে, তাহলে লেখা যায় না 56 গুণ 10⁻23 লেখা যায় নাকি? সরি, এখানে 1, তাহলে উপরে গেলে এখানে 22 রয়েছে, এখানে 1, তাহলে 1 যোগ হবে, 1 বিয়োগ হবে 23, -23, রাইট? তাহলে আচ্ছা সরি এ নম্বর উত্তর হবে মেবি। দেখো এটা কিন্তু হচ্ছে না, -23 হচ্ছে না। তুমি যদি এ নম্বর অপশনের কথা চিন্তা করো যে 6.2 গুণ 10⁻21, তাহলে এটাকে লেখা যায় না যে 62 ভাগ হচ্ছে 10 গুণ 10⁻21। এখানে আমাদের কত আছে, পাওয়ার 1 না, উপরে গেলে -1 হয়ে যাবে না এটা? তাহলে 62 গুণ 10⁻22, এ দেখো পাওয়ার 22 হতে হবে। তো পাওয়ার 22 কখন হবে? পাওয়ার 22 এইটা হবে আর এইটা হবে, কিন্তু এটা তো তোমার 2 রয়েছে, মাত্র গুণ রয়েছে, দেখো 2 তো হবে না। আর এইটা তাহলে হবে, আমাদের কিন্তু আসতেছিল কত, এই যে 66, তার মানে এই যে 62 ঘরে হবে। কিন্তু তুমি যদি এটা 10 দিয়ে ভাগ করো, তাহলে 56 গুণ 10⁻23, আমাদের কিন্তু 10⁻22 আসতেছে, ঠিক আছে? সো এভাবে যদি দেয় পেছে, আই গেস তুমি পারবা। ওকে, এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। ওকে, আচ্ছা আমাদের প্রায় শেষের দিকে আছি আমরা। ওকে, তো এবার আমরা দেখব সেটা হচ্ছে তোমার স্বাধীনতার মাত্রা। ওকে, খেয়াল করো, স্বাধীনতার মাত্রার ক্ষেত্রে এই টপিক অনেক কিছু আলোচনা করা যায়, বাট এমসিকিউ এর জন্য আমি তোমাদের কয়েকটা পয়েন্ট একটু বলে দিতে চাই, সেটা মনে রাখলে চলবে। হ্যাঁ, খেয়াল করো, স্বাধীনতার মাত্রা, মাথায় রাখবা স্বাধীনতার মাত্রা এক পরমাণুর ক্ষেত্রে হয় 3। স্বাধীনতার মাত্রা ভালো করে বোঝো, স্বাধীনতার মাত্রা 5 আর হয় 3 পরমাণু, 3 পরমাণুর ক্ষেত্রে হয় 5 or 6। আচ্ছা কেন হয় খেয়াল করো, স্বাধীনতার মাত্রা 3, ঠিক আছে? 3 কেন হয় খেয়াল করো, আমি যখন এক পরমাণু বলবো সেটা কি হতে পারে, সেটা হতে পারে তোমার হচ্ছে যে জাস্ট সিম্পল মনে করো বললাম হাইড্রোজেন এক পরমাণু, হাইড্রোজেন এক পরমাণু না আসলে, যেমন দ্বি পরমাণু কি আছে, হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিন, এগুলো হচ্ছে দ্বি পরমাণু। তারপরে অক্সিজেন, তারপরে হচ্ছে নাইট্রোজেন, এই তারপরে যদি বলি হিলিয়াম, এটা কিন্তু এটা হচ্ছে এক পরমাণু হিলিয়াম, ঠিক আছে? এখন যদি বলতাম তোমাকে যদি আমি বলি যে হচ্ছে ত্রিপরমাণু, যেমন কি আছে ত্রিপরমাণু, কার্বন ডাইঅক্সাইড, তারপরে SO2, এগুলো হচ্ছে কি ত্রিপরমাণু। দেখো পরমাণু মানে কি, এখানে এক পরমাণু, এখানে 2, তাহলে 3, এখানে 1 আর 2 3, আর এখানে 2 2 2 2 2 পরমাণু নিচে থাকে, আর এখানে পরমাণু নিচে থাকে যে হিলিয়াম 1। তাহলে এক পরমাণুর ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 3, দ্বিপরমাণুর ক্ষেত্রে 5, ত্রিপরমাণুর ক্ষেত্রে 5 or 6। আরেকটা জিনিস মাথায় রাখবা যে প্রতিটা অক্ষ বরাবর শক্তি হবে হাফ কেটি। প্রতিটা অক্ষে শক্তি থাকে হাফ কেটি, প্রতিটা অক্ষে শক্তি থাকে হাফ কেটি, ভালো করে বোঝো, প্রতিটা অক্ষে শক্তি থাকে হাফ কেটি, প্রতিটা অক্ষে শক্তি থাকে হাফ কেটি। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এক পরমাণুর ক্ষেত্রে যদি আমরা গতিশক্তি বের করতে চাই, এটা হচ্ছে গতিশক্তির পরিমাণ, প্রতিটা অক্ষে গতিশক্তির পরিমাণ হচ্ছে হাফ কেটি। তাহলে এক পরমাণুর ক্ষেত্রে যদি আমরা গতিশক্তি বের করতে চাই, তাহলে 3 × হাফ কেটি। ঠিক আছে, কথা কি বুঝছো? যদি দ্বিপরমাণুর ক্ষেত্রে আমরা গতিশক্তি বের করতে চাই, তাহলে 5 × হাফ কেটি, 5 × হাফ কেটি। আচ্ছা, ত্রিপরমাণুর ক্ষেত্রে করতে চাইলে 5 × হাফ কেটি আর 6 × হাফ কেটি। এখন 5 যখন হয়, এই মাথায় রাখবা 5 আর 6, এই যে তোমার হচ্ছে যখন দ্বিপরমাণু, আমি বলতেছি দ্বিপরমাণু, যদি দ্বিপরমাণু বলি তাহলে হচ্ছে 5, আর ত্রিপরমাণুর ক্ষেত্রে 5 আর 6। দেখো খেয়াল করো, হাইড্রোজেন এরকম না দেখতে, অর্থাৎ সরল রৈখিক না। তারপরে কি ফ্লোরিন কি সরল রৈখিক না, অর্থাৎ সরল রৈখিক আকৃতি হলে আমরা বলতেছি স্বাধীনতার মাত্রা হচ্ছে 5।
তাহলে ত্রিপরমাণুর ক্ষেত্রে কখন 5 কখন 6? যদি কার্বন ডাই অক্সাইড বলে এটাকে যদি ভাঙি তাহলে অক্সিজেন এরকম হবে না, দেখো তো। তাহলে এটার আকৃতি সরলরৈখিক না, এটার আকৃতি সরলরৈখিক না, এটার আকৃতি সরলরৈখিক না, তাহলে এইটার ক্ষেত্রে হবে স্বাধীনতার মাত্রা ত্রিপরমাণিক হওয়ার পরেও এটা হবে 5, কারণ এটার আকৃতি সরলরৈখিক। কিন্তু যদি ত্রিভুজ আকৃতি হয় তখন 6 হয়। সে ফর এক্সাম্পল H2O, H2O মানে ভি আকৃতি, এক কথা সরলরৈখিক আকৃতি না হলে তখন আমরা বলি যে সেটা হচ্ছে 6। তাহলে অক্সিজেন এরকম থাকে, হাইড্রোজেন এরকম থাকে না। তাহলে দেখো তো, খেয়াল করো, এটা এরকম আকৃতি না, এরকম আকৃতি না, তাহলে কি এটা কি সরলরৈখিক আকৃতি? যেহেতু সরলরৈখিক আকৃতি না, তাহলে এটার ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হবে 6। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে হবে কত? 5। এগুলো সবার ক্ষেত্রে হবে স্বাধীনতার মাত্রা 5। তাহলে সবার ক্ষেত্রে যদি গতিশক্তি বের করতে চাই তাহলে 5 × হাফ কেটি, অর্থাৎ 5/2 হাফ কেটি। আর যদি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে গতিশক্তি বের করতে চাই তাহলে হবে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে হবে 5/2 কেটি। যদি বলি পানির ক্ষেত্রে গতিশক্তি কত হবে, তাহলে 6 × হাফ কেটি, অর্থাৎ 3 কেটি। এবার একটু খেয়াল করো, একটি কণা স্বাধীনতার মাত্রা 5 হলে শক্তির সমবিভাজন নীতি অনুসারে মোট শক্তি, বললাম যে স্বাধীনতার মাত্রা যা হবে প্রত্যেক অক্ষের শক্তি আছে হাফ কেটি, তাহলে হাফ কেটির সাথে 5 গুণ করতে হবে, স্বাধীনতার মাত্রা গুণ করতে হয়। যে হাফ কেটির সাথে যদি এক পরমাণু বলে, এটা সহজ করছেন, এটা বলে দিয়েছে 5 বলে দিয়েছে স্বাধীনতার মাত্রা। কিন্তু এটা যদি বলতো দ্বি পরমাণুর ক্ষেত্রে সমবিভাজন অনুসারে মোট শক্তি কত, সেক্ষেত্রে আমার হিসাবটা করতে মনে হবে। তাহলে এটা হবে 5 কেটি, 5/2 বোঝা যাচ্ছে এটা, এই যে 5/2 কেটি, সহজ কোশ্চেন, একদম বলে দিয়েছি, এত সহজ কোশ্চেন দিবে না আর কি। আচ্ছা, গড় মুক্ত পথের যে কোশ্চেনটা আছে এটা আছে রিটেন, যখন করাবো তখন তোমাদের এই জিনিসটা করাবো, আমি আপাতত করাতে চাচ্ছি না। এ ধরনের প্রশ্ন নর্মালি দেয় না, বাট কেন জানি 16 সালে এই কোশ্চেনটা দিয়ে দিছিল। বাট এরকম কোশ্চেন যদি দেয়, আমি বলবো যে যদি এমসিকিউতে দেয় এই ধরনের প্রশ্ন, আমি বলবো যে এটা ছেড়ে আসা উত্তম, কারণ এটা হচ্ছে টাইম কিলিং ম্যাথ। টাইম কিলিং ম্যাথ মানে হচ্ছে এই প্রশ্নগুলো বুয়েটে রিটেন পরীক্ষায় আসে 10 মার্কে, সেখানে ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউতে দিয়েছে। এটা একটা ফানি ব্যাপার, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন নর্মালি দেয় না। এই ধরনের ম্যাথ হচ্ছে টাইম কিলিং ম্যাথ। তুমি পারলেও এই ধরনের ম্যাথ করবো না, কারণ এই ম্যাথ করতে তোমার 2 থেকে 2.5 মিনিট বা 3 মিনিট সময় লাগবে। তুমি এই জিনিসটা পারবা না, মানে করতে গেলে অনেক সময় লাগবে, পারবা ক্যালকুলেটর ছাড়া এই জিনিসগুলো সুন্দরভাবে মেলাতে বেশ সময়ের প্রয়োজন হবে। যদি সময় থাকে তুমি চাইলে করে রাখতে পারো, আমি তোমাকে বলে দিচ্ছি জিনিসটা কেমন হবে। সূত্রটা হচ্ছে যে 1/πd²n, হ্যাঁ, এটা হচ্ছে গড় মুক্ত পথের সূত্র। গড় মুক্ত পথের সূত্র হচ্ছে এটা। গড় মুক্ত পথের সূত্র হচ্ছে টোটাল 3টা। একটা এটাকে বলা হয় ক্লসিয়াসের সূত্র, এখানে এই জন্য আমরা সি দিব। আর একটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের সূত্র, মানে 1/πd²n হবে, কিন্তু সামনে 1/√2 গুণ করব। এটাকে বলা হয় ম্যাক্সওয়েলের সূত্র, ম্যাক্সওয়েল। এটা হচ্ছে ক্লসিয়াস। আর আরেকটা হচ্ছে বোল্টজম্যান। বোল্টজম্যানের ক্ষেত্রে আমরা এখানে বি দিব, সেক্ষেত্রে হয় এটা 3/4πd²n। তো কোনো কিছু যখন উল্লেখ থাকে না, তখন নর্মালি আমরা কোনো জায়গায় দেখি ক্লসিয়াস ইউজ করে। যখন কোনো কিছু উল্লেখ থাকে না, কোনো জায়গায় ক্লসিয়াস ইউজ করে, ম্যাক্সিমাম জায়গাগুলোতে আমরা দেখি ম্যাক্সওয়েল ইউজ করে। অর্থাৎ যখন শুধুমাত্র গড়মুক্ত পথের কথা বলে, তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি ম্যাক্সওয়েলের সূত্র ইউজ করে, আর কিছু জায়গায় দেখি ক্লসিয়াসের সূত্র ইউজ করে। এজন্য আমি বলবো যে ম্যাক্সওয়েলের সূত্র ব্যবহার করাটা উত্তম। আর যদি বলে দেয় ক্লসিয়াসের সূত্র ইউজ করে গড়মুক্ত পথ বের করো, তাহলে এটা ইউজ করতে হবে। ম্যাক্সওয়েল বললে এটা, বোল্টজম্যান বললে এটা। তো এখন এটা যদি ইউজ করো, তুমি দেখো বেশ টাফ হবে ম্যাথটা করতে, এটা ক্যালকুলেশন করে মেলাতে টাফ হবে। আমি এই জন্য বলতেছি এই ধরনের ম্যাথ যদি আসেও তুমি ছেড়ে দিয়ে আসবা, কারণ এই ম্যাথ যদি করতে যাও, এই ম্যাথ করতে যে সময় লাগবে, এই সময় তুমি 5 থেকে 6টা এমসিকিউ দেখাতে পারবা। সো এইগুলো পারলেও করা যাবে না, ঠিক আছে। সো আমি বলবো যে এই ধরনের ছেড়ে দিতে পারো। আর তুমি যদি করতে চাও তাহলে পাই মানে 3.1416, ডি মানে কত, ব্যাস দেওয়ার এসে, এই যে ব্যাসের স্কোয়ার করবা, ইন্টু এন মানে কত, এই যে প্রতি ঘন সেন্টিমিটার অনুসংখ্যা না, এটা আমাদের প্রতি সেন্টিমিটারে করে নিতে হবে। এটা কিন্তু ঘন সেন্টিমিটার অনুসংখ্যা, তাহলে এটা আবার কী করা লাগবে, যে সেন্টিমিটারে করে নেওয়া লাগবে। সেন্টিমিটারে করে তারপরে ভ্যালু বসায় তারপরে ক্যালকুলেশন করতে হবে। অনেক বড় ব্যাপার স্যাপার, কী প্রয়োজন বলো, ওর দরকার আছে? আর তারপর আবার একক দেখো কী করছে, একক কিন্তু সেন্টিমিটারে করছে। একক যেহেতু সেন্টিমিটারে করছে, তাহলে তুমি ব্যাসটা সেন্টিমিটারে করবা। এটা সেন্টিমিটার অনুসংখ্যা রেখে দিবা, আর এটাকে সেন্টিমিটারে করবা। অর্থাৎ অনুসংখ্যা যদি সেন্টিমিটারে করো, তাহলে এটাও ব্যাসটা সেন্টিমিটারে করতে হবে। আর এইটা যদি মিটারে করো, তাহলে এটা মিটারে করতে হবে। কিন্তু অপশন আবার সেন্টিমিটার আছে, তাহলে এইটা সেন্টিমিটার তুমি রেখে দিবা। সেন্টিমিটার অনুসংখ্যা এভাবে থাকবে। অনুর ব্যাসটা মিটারকে সেন্টিমিটারে করবা, করার পরে এখানে ভ্যালু বসাবা, ক্যালকুলেশন করতে বেশ একটা সময় লাগবে, দরকার নাই। এবার এটা একটু জেনে রাখা ভালো, তথ্যটা একটু জেনে রাখবা। স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে হাইড্রোজেনের গলন, এটা জাস্ট মুখস্থ। আচ্ছা,
এবার আমরা যেটা দেখব লাস্ট টাইপ, সেটা হচ্ছে হ্রদের গভীরতা। হ্রদের গভীরতা, ঠিক আছে, হ্রদের গভীরতা এই কোশ্চেনটা দেখব। আর এখানে থিওরিটিক্যাল কিছু কোশ্চেন আছে, এগুলো একটু পড়তে হবে। হ্যাঁ, থিওরিটিক্যাল 4টা কোশ্চেন আসছে, যদি এগুলো এখন আসে না, অনেক পুরাতন, অনেক আগে আসতো, এখন তেমন আসে না। চাইলে তোমরা এই থিওরিটিক্যাল জিনিসগুলো দেখতে পারো। সো হ্রদের গভীরতা থেকে যে কোশ্চেনটা আসছে, সো এটার জন্য একটা থিওরি আছে, থিওরি প্রমাণ করা যায়। সো আমি থিওরি প্রমাণ করছি না আপাতত, আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। আমি একটা কাজ করি, আমি শর্টকাট 2টা ফর্মুলা লিখে দিই, যদি হ্রদের গভীরতা রিলেটেড কোনো কোশ্চেন আসে ওই 2টা থেকে তুমি পারবে ইনশাল্লাহ। এটা অবশ্য প্রমাণ শেখানো যায়, একটু সময় লাগে। সো আমি আপাতত জাস্ট এমসিকিউ পারার জন্য বলে দিচ্ছি তোমাদের। ওকে, একদিনে আসলে 2টা করে অধ্যায় করানো টাফ। দেখো এখানে অলরেডি ক্লাস মনে হয় 1 ঘন্টা 32 মিনিট হয়ে গেছে, মানে 1.5 ঘন্টা হলে ক্লাসটা ঠিক আছে। এরপরে মনোযোগ ধরে রাখাটাও টাফ। আমি মনে করি যে একটা ক্লাস 1.5 থেকে 2 ঘন্টা হওয়া বেটার, এর বেশি আসলে হওয়া উচিত না। আমি প্রথম দিকে যখন লাইভ ক্লাস নিতাম তখন একটা ক্লাস 3 ঘন্টাও নিয়েছি, স্টুডেন্টরা খুব বিরক্ত হয়ে যেত। তো আমার কাছে যেটা মনে হয় যে 1.5 থেকে 2 ঘন্টা আদর্শ টাইম ক্লাসের, অ্যাডমিশন ক্লাস, স্পেশালি যারা ভার্সিটি কোচিং করো। ইঞ্জিনিয়ারিংয়ে 1.5 থেকে 2 ঘন্টা হয় না, ইঞ্জিনিয়ারিংয়ে সময় লাগে আর কি। এনিওয়ে, তো আমরা এবার একটু দেখবো যে, আচ্ছা সো খেয়াল করো এটার থিওরামটা আসলে কেমন, থিওরিটা কেমন খেয়াল করো। বুদবুদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে, একবার দেখাই দিই শর্টকাট না মেরে, দেখো খেয়াল করো, খেয়াল করো, মনে করো যে এই হচ্ছে একটা হ্রদ, ঠিক আছে। তো আমরা জানি যে এখানে কিন্তু শুধুমাত্র উপরে যদি কোনো একটা বস্তু থাকে, তাহলে উপরে কিন্তু শুধুমাত্র তার বায়ুর চাপ থাকবে। আমরা জানি বায়ুর চাপ কিন্তু সব জায়গায় আছে। সেটা কত? বায়ুর চাপ কিন্তু 10⁵, এটা আমরা সবাই জানি যে বায়ুর চাপ সব জায়গায় 10⁵ প্যাসকেল, সবাই জানি এটা আমরা, রাইট। কিন্তু এখানেও বায়ুর চাপ আছে, সব জায়গায় বায়ুর চাপ আছে। এই জায়গাটা কি আছে জানো? এই জায়গাটা বায়ুর চাপ পি আছে, প্লাস কি আছে জানো? দেখো খেয়াল করো, এখানে যদি কোনো একটা বস্তু থাকে তাহলে সেই বস্তুটার আয়তন যদি আমি P1 ধরি, আর এই বস্তুটার আয়তন যদি আমি V1 ধরি, V1 = ধরলাম V, আর P1 = এর মানে হচ্ছে এখানে বায়ুর চাপ আছে, এখানে আছে বায়ু প্লাস পানি, দুইটারই চাপ আছে। বায়ু প্লাস পানি দুইটারই চাপ আছে, দুইটারই কি আছে? চাপ আছে। বায়ুর চাপ ধরলাম P, আর পানির চাপ কি? পানির চাপ আমাদের হচ্ছে তোমার হচ্ছে যে আর্কিমিডিস অনেক আগে আবিষ্কার করে গেছে, পানির চাপ কি? H/ρg, রাইট। তাহলে এখানে আমাদের এখানে 2টা চাপই আছে। এখানে একটা বস্তু যখন পানির গভীরে থাকে তখন পানির চাপও থাকে, বায়ুর চাপও থাকে। তাহলে এই জায়গাটার চাপ হচ্ছে কত? এই জায়গাটার চাপ হচ্ছে এটা, আর এই জায়গাটার আয়তন কত? এটা। এখন কথা হচ্ছে এই বস্তুটা যখন আস্তে 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 যখন উপরে উঠবে, এখানে যখন উঠবে তখন কি এরকম থাকবে? থাকবে না। সেটা আস্তে আস্তে উপরে যখন উঠবে তখন তো সেটা অনেক বড় হয়ে যাবে। এই জিনিসটা এখানে যেরকম ছিল, একটা বেলুন মনে করো, সে একটা বেলুন, এই বেলুনটা আস্তে আস্তে যখন এখানে আসবে তখন সে বড় হয়ে যাবে না? কেন বড় হবে? কারণ হচ্ছে যে সে যখন এখানে আসবে তখন কি এই জায়গাটা তার পানির চাপ আছে? এখানে যেরকম ঠাসা দিয়ে আটকা রাখছিল, এখানে কি পানির চাপ আছে? পানির চাপ না, এখানে শুধুমাত্র কিসের চাপ আছে? এখানে শুধুমাত্র ওই সেই যে বায়ুর চাপ আছে, শুধুমাত্র বায়ুর চাপ আছে। এখানে তো পানির চাপ নাই, পানির চাপ না থাকার কারণে জিনিসটা কি প্রসারিত হয়ে যাবে। তাহলে এটার আয়তন কত? এটার আয়তন হবে V2। তো আমরা একটু দেখি, আমরা বয়েলের সূত্র পড়ছিলাম কি, যে P1 V1 আর P2 V2। তাহলে P1 মানে কত? P1 মানে হচ্ছে P + H/ρg, আর V1 মানে কত? V1 মানে V, আর P2 মানে কত? P2 মানে আছে P, আর V2 মানে আমাদের বের করতে হবে। ওয়েল, সো আমরা একটু বের করব, আয়তনটা কেমন কি হয় দেখব। তাহলে এখন দেখো এই যে আয়তনটা একটু খেয়াল করো, এই জায়গাটা একটু ভুল লিখে ফেলছি আমি। সেটা হচ্ছে যে এই যে আয়তনটা এখানে যা আছে V1, এই আয়তনটা এখানে গেলে কত গুণ হবে? আমি কি বলেছি? আয়তনটা বড় হবে, আয়তন তো বড় হবে, কিন্তু কত গুণ বড় হবে এটাকে বলেছি? আমি বলিনি, এজন্য বলবো n গুণ বড় হবে। আদি আয়তন ছিল V, এই আয়তনের দ্বিগুণও হতে পারে, 3 গুণও হতে পারে, 4 গুণও হতে পারে, 5 গুণও হতে পারে। তাই আমরা এখানে লিখবো হচ্ছে NV। ওয়েল, সো তাহলে আমরা এটা কেটে দেবো, কেটে দেওয়ার পরে এখানে থাকবে P + H/ρg, এখানে হবে NP। তাহলে H/ρg = NP - P, তাহলে P কমন নিলে হবে n-1। সো এই জায়গাটাতে তাহলে কি হচ্ছে, আমরা বের করবো হচ্ছে এই H। তাহলে H = হচ্ছে তোমার P/ρg, হচ্ছে ρg, আর এই জায়গাটা হবে n-1। সো তুমি যদি ক্যালকুলেশন করো, P মানে হচ্ছে 10⁵, পানির ঘনত্ব 1000 গুণ 9 g এর ভ্যালু 9.8, n-1। তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে পাবা হচ্ছে 10.2
ইন্টু n-1। তাহলে আলটিমেটলি শর্টকাট সূত্রটা কি দাঁড়ালো? তাহলে শর্টকাট সূত্রটা দাঁড়ালো হচ্ছে h = n-1 ইন্টু 10.2। এইটাই হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত শর্টকাট সূত্র। এনটা হচ্ছে বেলুন এখানে যা ছিল, এখানে যে আয়তনটা ছিল, এই আয়তনটা এখানে গিয়ে কত গুণ হয়ে গেছে, এখানে বেলুনটা আয়তন কত গুণ হয়ে গেছে সেটা হচ্ছে এন এর ভ্যালু ইন্টু 10.2 ক্যালকুলেশন করলে হয়ে যাবে। অর্থাৎ এটাকে ক্যালকুলেশন করলে 10.2 হয়। 10.2 অর্থাৎ 10.2 ইন্টু বেলুনটা কত গুণ হয়ে গেছে, বা কোন একটা প্রোডাক্ট সেটা যেটা রয়েছে নিচে সেটা উপরে গিয়ে কত গুণ হয়ে গেছে, সেই এন এর ভ্যালুটা বসা দিলে আমরা হ্রদের যে গভীরতা, অর্থাৎ সেই বেলুনটা কতটুকু পথ পাড়ি দিয়েছে, অর্থাৎ গভীরতা কত ছিল, সেটা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি। এটা কখন? যখন আমি বলতেছি আয়তন ভি থেকে এটা হচ্ছে, কিন্তু আয়তন না বলে যদি বলতো এই বেলুনের ব্যাসার্ধ মনে করো আর, আমি বলে দিলাম যে R2 বেলুনের ব্যাসার্ধ এত গুণ হয়ে গেল, অর্থাৎ n গুণ হয়ে গেল, অর্থাৎ এইটা হবে আয়তনের গুণ ভি এর গুণ, অর্থাৎ এটা লিখবো আছে ভি এন গুণ, ঠিক আছে। আর যদি বলতাম আর এন গুণ, তাহলে যেটা হতো যে আর এন গুণ হলে তখন 4/3 পাই আর কিউ দিয়ে করা লাগতো, তখন কিউ এর ব্যাপারটা চলে আসতো, তাহলে এখানে লেখা লাগতো তখন n³ - 1 ইন্টু 10.2। কখন? যখন এনটা হবে আর এর গুণ, আর এই জায়গাটা এনটা হবে ভি এর গুণ, ভি এর কত গুণ, আর এটা আর এর কত গুণ, সেটা খেয়াল করি। কোশ্চেনটা বলা হচ্ছে একটি হ্রদের তলদেশ মানে কি? এই যে গভীর থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদ আয়তনে 5 গুণ হয়, অর্থাৎ সেটা শুধু বেলুন না, একটা বায়ু বুদবুদও হতে পারে, যেমনটা আমার সাবানের ক্ষেত্রে পড়েছো না যে বুদবুদ হয়, ও ক্ষেত্রে ওই রে। তাহলে একটা বুদবুদ কি হচ্ছে? আশায় একটি বায়ু যেটা এরকম ফাঁপা ছিল, সেই বুদবুদটা আয়তনে এখানে এসে 5 গুণ হয়ে গেছে। দেখো না পানির ভিতরে বিড় করে উপরে ওঠে, দেখছো পানির বুদবুদ দেখছো কখনো? সেই পানির আয়তনটা তলদেশ থেকে যখন এখানে আসে তখন কি 5 গুণ হয়েছে, ব্যাসার্ধ নাকি আয়তন? 5 গুণ হয়েছে। বলা হচ্ছে যে এখানে আয়তন ছিল V1 = এটা, কিন্তু V2 = বলা হচ্ছে 5V, অর্থাৎ এনটা হয়ে যাচ্ছে 5, তাহলে সহজে বোঝা যাচ্ছে 4 গুণ 10.2। আমাদের এখানে ডাটা যা আছে আর দেখবো না, আমরা উত্তর হয়ে গেছে 40 পয়েন্ট সামথিং উত্তর, এই যে 40 পয়েন্ট সামথিং। ক্লিয়ার না? একই কোশ্চেন ভাই, যদি এই জায়গাটা বলতো আয়তনে 5 গুণ না বলে যদি বলতো ব্যাসার্ধে 5 গুণ হয়ে গেছে, যদি ব্যাসার্ধে 5 গুণ বলতো, তাহলে এখানে 5³ - 1 ইন্টু 10.2, তাহলে 125, এখানে হতো 124 গুণ 10.2। তো যদি কখনো বলে যে আয়তনে 5 গুণ না বলে ব্যাসার্ধে 5 গুণ, সেক্ষেত্রে ব্যাসার্ধে হয়তো 5 গুণ এত বড় দেবে না, হয়তো বলবে ব্যাসার্ধের দ্বিগুণ হয়ে গেছে। তো ব্যাসার্ধের যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে 2³ - 1 ইন্টু 10.2, তাহলে তোমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। তাহলে 8 - 1 তার মানে 71 সামথিং আসবে না, 71.14 এরকম আসবে না। এনিওয়ে, সো বুঝতেই পারছো বিষয়টা, ঠিক আছে। সো নর্মালি ব্যাসার্ধের গুণ দেয় না, আয়তনের গুণই দেবে, প্যারা নাই, আয়তনের গুণই দেবে। তাহলে কি করতে হবে? যা হবে এখানে যত গুণ থাকবে সংখ্যাটা এক কম হবে, 4 দিয়ে 10-এর গুণ করে দিবা, উত্তর ফিনিশ হয়ে গেছে। না, এটা রিটেনের জন্য হয়ে গেছে। পরে এটা যখন রিটেন করাবো তোমাদের, তখন কিন্তু এগুলো আমি স্কিপ করবো, মানে বলে দেবো যে এই থিওরি আমি করাইছি, তখন হয়তো 1টা বা 2টা ম্যাথ তোমাদের করালাম, বাট আমি তখন কিন্তু থিওরি নতুন করে শেখাবো না। আমি এখন যেহেতু ফিজিক্স পড়াচ্ছি, রিটেন করানোর সময় দেখবা যে অনেক থিওরি আমি পরবর্তীতে করাবো না, কারণ এই একই জিনিস ডাবল আমি করাবো না, যেহেতু ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। সো আমি রিটেন করানোর সময় কী হবে, থিওরি না করায় দেখা যাচ্ছে থিওরি আমি যা করাইছি তাই হয়তো তোমাদের নতুন কিছু ম্যাথ করাবো রিটেনের জন্য, কিন্তু আমি থিওরি আলোচনা করবো না, কারণ থিওরি আমি ডিটেলস আলোচনা করছি এই জন্য, যাতে পরবর্তী রিটেনের জন্য আমার প্রেশারটা কমে। রিটেন ক্লাসটা এই জন্য চাইলে একদিনে, দেখা যাচ্ছে তোমার 2 দিনে আমি রিটেন ক্লাস শেষ করে দিতে পারবো, চাইলে 2টো বড় ক্লাস নিলে রিটেন ক্লাস শেষ হয়ে যাবে, কারণ থিওরি সবই কিন্তু আলোচনা করছি আমি এখানে। সো এই হচ্ছে গেল, এই হচ্ছে আর কি, এটা পড়া লাগবে না, এগুলো আসে না তেমন, চাইলে থিওরিটিক্যাল জিনিস দেখতে পারো। আচ্ছা, এখন আমাদের এই ক্লাসটা শেষ আর কি। হ্যাঁ, এখন আমি তোমাদের সাথে একটা কথা একটু শেয়ার করতে চাই, যে তোমরা এখন লাইভে কয়জন আছো? আচ্ছা, ক্লাসটা কেমন লেগেছে আমাকে একটু জানাও, যে ক্লাসটা কেমন লেগেছে এবং ক্লাসটা সম্পূর্ণ বুঝেছো কিনা, ক্লাসটা বুঝেছো কিনা এবং তোমার কাছে কেমন লেগেছে আমাকে একটু বলো, আমাকে জানাও।
টাইপ 7 করা লাগবে না, হ্যাঁ। টাইপ 7 আমি বলতেছি যে পানি, বরফ ও জলীয় বাষ্প সম্পর্কে কিছু তথ্য তুমি মূল বই থেকে পড়ে নিলে হবে। পানি, বরফ এবং জলীয় বাষ্প এগুলো ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি, এখান থেকে কিছু তথ্য আছে, এগুলো তোমরা পড়ে নেবা। ঢাকা ইউনিভার্সিটিতে যদিও দিয়েছে, এখন দিবে না হয়তো বা, তারপরে তোমরা চাইলে পড়ে নিতে পারো। আচ্ছা, পিডিএফটা দেওয়া হবে, সমস্যা না, এটা নিয়ে প্যারা না তোমাদের। আচ্ছা, তাহলে আমি যেটা বলতেছিলাম যে এই যে পিডিএফটা আমি সুন্দর করে, যেহেতু স্লাইডটা রয়েছে, এইটা থাকার পরেও আমার ক্লাস নিতে লেগেছে 1.5 ঘন্টা মেবি, না প্রায় 1.5 ঘন্টা, এখানে টাইম শো করে না। আচ্ছা, তাহলে প্রায় 1.5 ঘন্টা হয়তো লেগেছে মেবি। আমি হয়তো 9:35 শুরু করছি, তো 11টা বেজে গেছে, তার মানে প্রায় 1.5 ঘন্টায় লেগেছে বলা যায়, 1.5 ঘন্টা লাগছে। তো একটা ক্লাস 1.5 ঘন্টা লাগছে, স্লাইড আমার রেডি করা রয়েছে তারপরেও। তাহলে একটা জিনিস চিন্তা করো, যদি আমার স্লাইড না থাকে তাহলে প্রতিটা কোশ্চেন আমার হোয়াইট বোর্ডে লেখা লাগতো, আর প্রতিটা কোশ্চেন যখন আমি হোয়াইট বোর্ডে লিখবো তাহলে আমার এই ক্লাসটা, একই ক্লাসটা নিতে আমার আরও 1 ঘন্টা সময় লাগতো, আরও 1 ঘন্টার বেশি সময় লাগতো, অথবা 1 ঘন্টা মিনিমাম লাগতো, অর্থাৎ এই ক্লাসটা লাগতো 2.5 ঘন্টা। সেইটা আমি যখন এখানে পিডিএফে দেখাচ্ছি তখন আমাদের 1.5 ঘন্টা হয়ে গেছে। তো আমার যে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার, অর্থাৎ আগামীকাল আমি যে ক্লাসটা করাবো, সেখানে আমার কারণে আর কোনো বাকি কোনো পিডিএফ আমার কাছে আসলে নাই আপাতত। তোমাদের আগেই বললাম যে আমি যাকে দিয়ে টাইপ করাই, আমি নিজে আসলে এই টাইপিংগুলো পারি না, এজন্য আমি করাইনি। আর তাছাড়া পারলেও আর করার সময় নাই, কারণ এগুলো করতে বেশ সময়ের প্রয়োজন হয়, সেই সময়টা আমার আসলে নাই। কারণ ধরো আমার অনেক কিছু দেখা লাগে, মানে ধরো নিজের পড়াশোনা আছে, ইউটিউবে ভিডিও কন্টেন্ট মেকিং করা লাগে, তারপর ছোটো ভাই আছে, সময় দেওয়া লাগে, সব মিলিয়ে আসলে ব্যালেন্স করাটা কঠিন। তো সব মিলিয়ে আমার কাছে আর কোনো পিডিএফ নাই। তো তোমরা যদি একটু অ্যাগ্রি করো তাহলে আমি কালকের ক্লাসটা একটু অফ রাখতে চাচ্ছি। কালকের ক্লাসটা যদি অফ রাখি তাহলে পরবর্তীতে আমি যখন ফিজিক্স ক্লাস নেব তাহলে আমি প্রত্যেকটা ক্লাসে পিডিএফ সহ এভাবে গুছায় পড়াতে পারবো। আর যদি কালকে পড়াতে হয় তাহলে আমার হোয়াইট বোর্ডে পড়াতে হবে, সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে এবং হচ্ছে যে সব হাতে টুকটুক করে দেখাতে হবে, এবং সেই ক্ষেত্রে পিডিএফটাও থাকবে না সাথে। তো কতটুকু ইন্টারেস্ট পাবা জানি না। সো এই জন্য চাচ্ছি যে পিডিএফটা যেহেতু এখন রেডি হয়নি, যাকে দিয়ে আমি রেডি করাবো, ওকে আমি আজকে বলবো জোর মানে প্রেশার দিয়ে আর কি বানিয়ে নিব। সো আমি হচ্ছে যে নেক্সট ফিজিক্স ক্লাসে, মানে কালকের ক্লাসটা যদি অফ রাখি তাহলে নেক্সট ফিজিক্স ক্লাসে আমি এভাবে পিডিএফ দিয়ে, আমি চাচ্ছি প্রতিটা ক্লাসে এরকম পিডিএফ দিয়ে সুন্দর করে গোছায় পড়াইতে। তো তোমরা যদি অ্যাগ্রি করো কালকের ক্লাসটা আমি অফ রাখতে চাচ্ছি। তো তোমাদের আমি মাঝখানে এই যে অসুস্থতার কারণে 2 দিন নিতে পারিনি, তো তার জন্য আমার নিজের কাছে আসলে গিল্টি ফিল লাগতেছে যে 2 দিন ক্লাস নিলাম না, তো এটার জন্য গিল্টি ফিল লাগতেছে। আর অর্গানিক কেমিস্ট্রি তোমাদের তো সব কিছু দিয়ে দিয়েছে, আশা করি ওইগুলো দেখলে আর অসুবিধা হবে না। তো মাঝখানে 2 দিন গ্যাপ গেছে, আমি চাচ্ছিলাম যে 26 তারিখের ভিতরে শেষ করতে, বাট এটা হয়তো বা আরও 3-4 দিন বেশি লাগতে পারে। তো তোমরা কি বলো? তাহলে আমি কি তাহলে কালকে ক্লাস অফ রাখবো? কালকে যদি ক্লাসটা অফ রাখি তাহলে পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাকে এভাবে একটু সুন্দর করে গুছায় পড়াতে পারবো আর কি, ঠিক আছে? তাহলে কালকে ক্লাসটা অফ থাকতেছে, আমরা পরশু দিন হচ্ছে ম্যাথের ক্লাস করব, তারপরে আবার কেমিস্ট্রি ক্লাস আছে, এর ভিতরে আমার এই ফিজিক্সের পিডিএফটা রেডি হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। তোমরা ক্লাসগুলো ভালো করে করো, ঠিক আছে? আর তোমরা হচ্ছে যে ক্লাসগুলোতে নোট করতে পারো, এটা খুব ভালো হয়, ক্লাসগুলো দেখে দেখে। আর রেকর্ডেড তো থাকবেই ক্লাস, সমস্যা নাই। সো এনি টাইম দেখতে পারো। আমার বিশ্বাস যে কেউ যদি আমার ক্লাসগুলো A to Z করতে পারো এবং শেষ পর্যন্ত যদি আমার সাথে থাকতে পারো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কারণ লাস্ট 2 ইয়ার্স আমার কাছ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে মানে অনেক বেশি চান্স পাইছে। মানে দেখা যাচ্ছে একটা ব্যাচে পড়ছে কত, একটা ব্যাচে দেখা যাচ্ছে স্টুডেন্ট ভর্তি হয়েছে, ধরো তোমাদের এই ব্যাচে অনেক কম ভর্তি হয়েছে। গত বছর কত যে বলি, গত বছর আমার কাছে মোটামুটি ধরো 200+ স্টুডেন্ট, 200 না 250+ ভর্তি হয়েছিল। আর হচ্ছে তোমার তার আগের ব্যাচে করোনার ভিতরে ছিলাম, তো এই সময় মনে করো তোমার অনেক সময় দিতে পারছিলাম স্টুডেন্টদের, ফ্রি সময় ছিল। এই বছর আমি এভাবে সময় দিতে পারিনি তোমাদের, যার কারণে আমার ভিডিওটা এবার রিস্ক করছে কম, তো স্টুডেন্ট কম পাইছে। এটা মানে প্যারা নেই আসলে, স্টুডেন্ট যে কয়েকদিন হোক আমার সেবাটা সবসময় উন্নত দেওয়ার চেষ্টা করি। তো করোনার ভিতরে মোটামুটি 500 জন স্টুডেন্ট পড়াইছিলাম, ঠিক আছে? তো এই 2 ব্যাচ থেকে আমার কাছ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ প্রায় 100+ চান্স পাইছে, যাদের লিস্ট আমার কাছে এখনও আছে, সংবর্ধনা দেওয়া হয়নি। বাট আমার ইচ্ছা আছে এই 3 ব্যাচ একবারে দিব, মানে তোমাদের ব্যাচ আর পূর্বের যে আগের 2টা ব্যাচ একসাথে দেওয়ার মানে সম্ভাবনা আছে। যদিও দেখা যাক কী হয়, ইচ্ছা আছে, দেখা যাক কী হয়, ঠিক আছে? যারা চান্স পাবা ঢাকা ইউনিভার্সিটিতে, মানে প্রত্যেক যে ইউনিভার্সিটিতে পাবো না কেন দিব, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পাইলে ঢাকায় দিব, আর অন্য জায়গায় পাইলে অন্য জায়গায় আমরা গিয়ে দিয়ে আসবো আর কি। ওকে, সো এই ছিল আর কি ভিডিওটা। মোটামুটি আজকে ক্লাসটা তাহলে শেষ করি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।